গুড ইভিনিং টু এভরিওয়ান, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমরা আজকে আমাদের যে রিভিশন ক্লাসের যে সিরিজ আমরা প্যাথোলজি শুরু করেছিলাম, গত শুক্রবার একটা ক্লাস হয়েছিল, আজকে আমরা সেটাই কন্টিনিউ করব। সো গতদিন আমরা কার্ডিওভাস্কুলার প্যাথোলজি শেষ করেছিলাম, রেসপিরেটরি সিস্টেম প্যাথোলজি আমরা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি। আমাদের দুটো টপিক বাকি ছিল, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আর হলো লাং ক্যান্সার। আমরা এখান থেকে আজকে শুরু করব, এরপরে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্যাথোলজি সেটা শেষ করব ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট। সো রেসপিরেটরি সিস্টেম প্যাথোলজি এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্যাথোলজি দুটোই বেশ বড় এবং এগুলো আপনাদের পরীক্ষার এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ থেকে আজকে শুরু করব, যেটাকে আমরা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলে থাকি। এটা মূলত আপনারা পড়বেন মেডিসিনে। আমাদের প্যাথোলজিতে শুধুমাত্র বেসিক কিছু প্যাথোলজি নিয়ে আমরা একটু আলোচনা করব। So obstructive lung diseases it are characterized by increased in resistance to airflow due to partial or complete obstruction at any level from trachea and larger bronchi to the terminal and respiratory bronchiole. এটা আপনারা জানেন, এই লেভেলে এয়ারওয়েতে, সহজ কথা, এয়ারওয়েতে অবস্ট্রাকশন হবে, এটাই হলো বেসিক। আর এর কাছাকাছি আরেকটা ডিজিজের গ্রুপ আছে যেটাকে আমরা বলি রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। এখানে মূল সমস্যা হলো, এখানে মেজর এয়ারওয়েতে কোনো সমস্যা থাকে না, বাট দ্য প্রবলেম ইজ উইদিন লাং প্যারেনকাইমা। আমরা এটাকে বলি রিডিউসড এক্সপেনশন অফ লাং প্যারেনকাইমা। দিস ইজ ক্লাসিক ফিচার অফ রেস্ট্রিকটিভ লাং ডিজিজেস। আপনাদেরকে এক্সামিনাররা যেটা জিজ্ঞাসা করবে যে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজের মধ্যে ডিফারেন্স, এটা আপনাদেরকে জিজ্ঞাসা করবে। আর অবস্ট্রাকটিভ লাং ডিজিজগুলোর নাম এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজের কয়েকটা এক্সাম্পল, এটাও আপনাদের পরীক্ষার জন্য ভেরি হাই ইল্ড। সো ডিফারেন্স অলরেডি ডেফিনিশনের মধ্যেই আমরা মূল ডিফারেন্সটা দেখে ফেলছি। সো মেইন পয়েন্ট হলো এয়ারওয়ে অবস্ট্রাকশন, দিস ইজ এ ক্লাসিক ফিচার অফ obstructive lung disease, বা আমরা এটাকে বলি COPD, chronic obstructive pulmonary disease. And in case of restrictive lung disease, the main point is there is decreased lung volume and capacity. আপনারা জানেন যে আমরা লাং ভলিউম এবং কিছু ক্যাপাসিটি আমরা ফিজিওলজিতে পড়েছিলাম, যেগুলো আমরা স্পাইরোমেট্রির মাধ্যমে মেজার করি। এই স্পাইরোমেট্রির মাধ্যমেই সাধারণত অবস্ট্রাকটিভ থেকে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ গুলোকে আলাদা করা হয়। এবং স্পাইরোমেট্রির বেসিক ফিচার ইন কেস অফ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হচ্ছে, এখানে আপনারা জানেন কিছু টার্ম ছিল, FEV1, ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, এবং ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, এটার যে রেশিও, দিস রেশিও ইজ ডিক্রিজড। কারণ আপনার ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড এটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে কমে যায়, এবং এটা কমে যাওয়ার কারণে আলটিমেটলি রেশিওটাও কমে যায়। অপরদিকে ইন কেস অফ রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, এখানে ফোর্স এক্সপিরেটরি ভলিউম এবং ফোর্স ভাইটাল ক্যাপাসিটির যে রেশিও, এটা বেশিরভাগ ক্ষেত্রেই নরমাল থাকে, কিংবা এটা ইনক্রিজ তো হতে পারে, এটা কিন্তু কখনোই ডিক্রিজ হবে না। টোটাল লাং ক্যাপাসিটি, দিস ইজ ইনক্রিজড ইন কেস অফ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। এবং এই টোটাল লাং ক্যাপাসিটিটা বাড়ার কারণ হলো অবস্ট্রাকটিভ লাং ডিজিজে এয়ার ট্র্যাপিং হয়। মেকানিজম হয়তো আমি ডিটেইলস বলতে পারবো না কিভাবে এয়ার ট্র্যাপিং হয়, আপনারা শুধু এটুকু মনে রাখেন, অবস্ট্রাকটিভ লাং ডিজিজে লাং এর ভিতরে এয়ার ট্র্যাপিং হয়, এবং এই এয়ার ট্র্যাপিং হওয়ার কারণে আমরা এক্সরেতে হাইপারলুসেন্ট লাং ফিল পাই, মানে বেশি কালো লাং দেখতে পাই ইন কেস অফ COPD। বাট ইন কেস অফ রেস্ট্রিকটিভ লাং ডিজিজেস দ্য টোটাল লাং ক্যাপাসিটি ইজ ডিক্রিজড। সো অবস্ট্রাকটিভ লাং ডিজিজগুলোর এক্সাম্পল আপনারা জানেন, মেডিসিনে আপনারা পড়েছেন নিশ্চয়ই, অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা এবং ব্রঙ্কিয়াকটাসিস। এই চারটাকে আমরা সাধারণত অবস্ট্রাকটিভ লাং ডিজিজ বলি। পেডিয়াট্রিক্স এর বইয়ে আরো একটা বেশি আছে, ব্রঙ্কিওলাইটিস, কোনো বইয়ে ব্রঙ্কিওলাইটিসকেও অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হিসেবে বলা আছে। এন্ড রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্লাসিক এক্সাম্পল হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজেস। এটার ভিতরে অনেকগুলো ডিজিজ আছে। ইট ইনক্লুডস নিউমোকনিয়াসিস,
sarcoidosis, smoking related pulmonary interstitial diseases, এছাড়াও কিছু চেস্টুয়াল ডিসঅর্ডার আছে ইনক্লুডিং কাইফোস্কোলিওসিস, এগুলো রেস্ট্রিকটিভ লাং ডিজিজের উদাহরণ। সো অ্যাটলিস্ট আপনাদেরকে যদি রেস্ট্রিকটিভ লাং ডিজিজের 2-3টা উদাহরণ দিতে বলে, আপনি অ্যাটলিস্ট এটুকু বলবেন যে interstitial lung diseases including pneumoconiosis, sarcoidosis, idiopathic pulmonary fibrosis, এই কয়টা যদি আপনারা বলতে পারেন, I think that's enough. সো এগুলো আমরা ডিটেইলস এগুলো আলোচনা করব না, বিকজ দিস ইজ আ রিভিশন ক্লাস। আপনাদের এক্সামে যে জিনিসগুলো আসে সেগুলো নিয়ে খুব ব্রিফলি বাট কম্প্রিহেন্সিভলি একটা আলোচনা করাই এই লেকচারগুলোর উদ্দেশ্য। সো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে এখানে এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, কিন্তু এয়ারওয়ে অবস্ট্রাকশন হলেও এখানে কিন্তু লাং এমটি থাকে না, বিকজ এয়ার ইজ ট্র্যাপড উইদিন দ্য লাং, এবং এই কারণে আমরা হাইপারলুসেন্ট লাং পাই এক্স-রেতে। এবং এখানে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি FeV1 এবং FVC রেশিও ইজ ডিক্রিজড and total lung capacity is increased due to air trapping. So chronic bronchitis এবং emphysema এই দুটোর কিছু বেসিক কথা আপনাদেরকে জানতে হবে। chronic bronchitis এর ডেফিনিশনটা এটা আপনাদের জানা উচিত। সো chronic productive cough, পেশেন্ট আপনাকে মেইন কমপ্লেইনই করবে chronic bronchitis এর ক্ষেত্রে productive cough, এবং এই কাফ প্রোডাকশন এত বেশি হবে যে পেশেন্ট এসে বলবে টনস অফ মিউকাস, মানে বলবে যে আমি এত বেশি কফ বের হয় যে আমার একদম কাপ ভরে যায়, গামলা বালতি সব ভরে যায়, এত বেশি প্রোডাক্টিভ কফ হবে। কেন বেশি প্রোডাকশন হয় এই মেকানিজম গুলো হয়তো ডিটেইলস আমি এই ক্লাসে বলতে পারবো না, বাট আই শুড নো দিস। ক্রনিক প্রোডাক্টিভ কাফ লাস্টিং অ্যাট লিস্ট 3 months ওভার এ পিরিয়ড অফ মিনিমাম 2 years, পরপর 2 বছর এই সিমটমস গুলো থাকতে হবে, এবং প্রতি বছর কমপক্ষে 3 মাস তার ক্রনিক প্রোডাক্টিভ কফ থাকবে। and chronic bronchitis এর মেইন এটিওলজি হচ্ছে স্মোকিং। এমফাইসেমার ক্ষেত্রেও এটা সত্যি, এমফাইসেমারও মোস্ট কমন কজ ইজ স্মোকিং। সো সিওপিডি একটা পেশেন্ট আপনার কাছে আসলে আপনার কিন্তু তার স্মোকিং হিস্ট্রি নিতেই হবে। সো আমরা যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি, দ্য বেসিক প্যাথোলজি ইজ হাইপারট্রফি অফ দ্য ব্রঙ্কিয়াল মিউসিনাস গ্ল্যান্ডস। আপনারা জানেন যখন আমরা স্মোকিং করি, স্মোকিং কন্টেইনস থাউজেন্ডস অফ পার্টিকেলস, এবং এই পার্টিকেলস গুলোর রেসপন্সে আমাদের ব্রঙ্কাসে যে মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ডস আছে তারা এটার রিঅ্যাকশনে তারা কিন্তু প্রচুর মিউকাস সিক্রেশন করে। এই পার্টিকেল গুলোকে এন্ট্রাপ করার জন্য এত বেশি মিউকাস তারা সিক্রেশন করে যে আমাদের কিন্তু খুবই সিভিয়ার প্রোডাক্টিভ কফ হয় ইন কেস অফ ক্রনিক ব্রঙ্কাইটিস। এবং প্যাশেন্ট প্রেজেন্স উইথ সায়ানোসিস, এজন্য ক্রনিক ব্রঙ্কাইটিস এর প্যাশেন্ট গুলোকে ব্লু ব্লটার বলা হয়। সো এমফাইসেমার বেসিক প্যাথোলজি একটু ডিফারেন্ট। এখানে এয়ার স্পেস ডিস্টাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল, সেখানে এনলার্জমেন্ট হয়। আপনারা জানেন যে টার্মিনাল ব্রঙ্কিউলের ডিস্টাল স্পেস বলতে আমরা বুঝাই রেসপিরেটরি ব্রঙ্কিউল এবং অ্যালভিওলাস, এই লেভেলে তার ইরিভার্সিবল এনলার্জমেন্ট হয়। এবং এমফাইসেমার প্রধান দুটো কারণই হলো স্মোকিং এবং আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। এই দুটোই হলো মোটামুটি ভাবে এমফাইসেমার প্রধান কারণ। আপনারা দেখেন এখানে এমফাইসেমার কিছু পিকচার দেওয়া আছে। এখানে নরমাল অ্যালভিওলাস গুলো এত ডায়ালেটেড হওয়ার কথা না, দিস ইজ নরমাল অ্যালভিওলাস। ছোট ছোট আপনারা কিছু ভ্যাকিউল দেখতে পাচ্ছেন, এগুলো নরমাল অ্যালভিওলাস। বাট এখানে ডিস্টাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল, এখানে এয়ারওয়েতে অবস্ট্রাকশন হয়েছে। অনেক সময় 2-3টা 3-4টা 5টা অ্যালভিওলাস একসাথে ফিউজড হয়ে অনেক বড় একটা এয়ার স্পেস তৈরি করেছে। অনেক সময় এগুলো বুলা তৈরি করে, আমরা এটাকে বলি এমফাইসেমাটাস বুলা। So emphysema is 3 types: centrilobular, প্যানাসাইনার এবং প্যারাসেপ্টাল। আপনারা শুধু নাম জানলেই হবে। এবং ক্লিনিক্যাল ফিচার, এটার মেইন ডিফারেন্স ফ্রম ক্রনিক ব্রঙ্কাইটিস ইজ এখানে কিন্তু কফ থাকবে বাট উইথ মিনিমাল স্পুটাম, এখানে তেমন স্পুটাম থাকবে না। Patient presents with prolonged expiration with pursed lip, pursed lipের মেকানিজম আসলে ডিটেইলস বলার মতো সময় এই ক্লাসে আমার নাই। Patient presents with weight loss এবং increased anterior posterior diameter of the chest, যেটাকে আমরা বলি barrel chest. সো ডিফারেন্স 2-3টা ডিফারেন্স আপনাদের একটু মনে রাখলেই হবে।
So cough, this is cough with productive cough. This is a feature of chronic bronchitis. And in case of emphysema, the presentation is cough with scanty sputum. Or pulmonal, this is a feature of chronic bronchitis, but this is rare in case of emphysema. এবং চেস্ট রেডিওগ্রাফি যেটা আমরা বলি যে চেস্ট রেডিওগ্রাফি ইন কেস অফ ব্রঙ্কাইটিস ব্রঙ্কোভাস্কুলার যে শ্যাডো গুলো সেগুলো প্রমিনেন্ট হয়ে যায় এবং হার্ট এনলার্জড হয়ে যায় ডিউ টু হার্ট ফেলিয়ার। বাট ইন কেস অফ এমফাইসেমা এখানে এয়ার ট্র্যাপিং হয় এবং হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং হয়, লাংটা হাইপার লুসেন্ট মনে হয়, খুবই কালো মনে হয় এবং হার্টটা কিন্তু ছোট হয়ে যায় ইন কেস অফ চেস্ট রেডিওগ্রাফ। সো এই কয়েকটা ডিফারেন্স যদি আপনারা মনে রাখেন, আই থিঙ্ক দ্যাটস এনাফ। সো ব্রঙ্কিয়াল অ্যাজমা এটা আপনারা ডিটেইলস মেডিসিনে পড়বেন, এখানে জাস্ট শুধু প্যাথোলজির অ্যাসপেক্টে দুই তিনটা কি পয়েন্ট আপনাদেরকে জানতেই হবে। সো ব্রঙ্কিয়াল অ্যাজমা, দিস ইজ particularly reversible and episodic airway bronchoconstriction এবং most often due to some allergic stimuli যেটাকে আমরা বলি টাইপ 1 hypersensitivity reaction, এটার কারণেই মূলত ব্রঙ্কিয়াল অ্যাজমা হয় এবং this is IgE mediated। এবং এটাকে আমরা মাইক্রোস্কোপিক্যালি আমরা যেটা পাই এবং ক্লিনিক্যালি যেটা আমরা পাই, increased airway sensitivity to variety of stimuli, যেমন ঠান্ডার সময় অনেকের অ্যাজমা বেড়ে যায়, এই কোল্ড দিস ইজ এ স্টিমুলাই ফর ইনক্রিজড এয়ারওয়ে সেনসিটিভিটি। এবং লেট কেস অফ অ্যাজমা সেখানে কিন্তু ইনফ্ল্যামেশন হয় ব্রঙ্কিয়াল ওয়ালে এবং ইনক্রিজ মিউকাস সিক্রেশন হয় অ্যাজমাতে। সো চাইল্ডহুডে অ্যাজমা প্রেজেন্ট করতে পারে, চাইল্ডহুড অ্যাজমা, এবং এটার সাথে অ্যালার্জির হিস্ট্রি থাকে এবং ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাটোপি থাকতে পারে। আপনারা জানেন যে এয়ারওয়ে যখন ব্রঙ্কোকনস্ট্রিকশন হয় তখন প্যাশেন্ট যখন শ্বাস নেয় বা শ্বাস ছাড়ে তখন একটা টিপিক্যাল সাউন্ড হয় যেটাকে আমরা হুইচ বলি। রিকারেন্ট এপিসোডস অফ হুইজিং, breathlessness, chest tightness and cough, and this cough is particularly predominant at night or in the early morning. সো অ্যাজমাকে আমরা প্যাথোলজিক্যালি দুই ভাগে ভাগ করি, একটা হলো এক্সট্রিনসিক অ্যাজমা আর একটা হলো ইন্ট্রিনসিক অ্যাজমা। এক্সট্রিনসিক অ্যাজমা এটাই কমন, যেটাকে আমরা টাইপ 1 hypersensitivity reaction হিসেবে বলি, এবং this is caused by some allergens including pollen, dust, molds and foods। কারো কারো ফুডের অ্যালার্জি থাকে এবং একটা নির্দিষ্ট ফুড খাওয়ার পরে তার অ্যাজমা শুরু হতে পারে। and occupational exposure, this is very important, কিছু পার্টিকুলার অকুপেশনে কিছু ফিউমস, গ্যাস এবং কেমিক্যাল ইনহেল করার কারণেও অ্যাজমা এক্সারবেশন হতে পারে। There is some second type of asthma, এটাকে বলি আমরা intrinsic asthma, যেটার এক্সাক্ট মেকানিজম আমরা এক্সপ্লেইন করতে পারি না, including some respiratory infection, particularly viral infection, stress induced asthma, exercise induced asthma, cold induced asthma, and some drugs including aspirin induced asthma. সো অ্যাজমার প্যাথোফিজিওলজি এটা আপনারা পড়েছেন ফার্মাকোলজিতে, আপনারা অ্যাজমার প্যাথোফিজিওলজির উপর ভিত্তি করে কিভাবে আমরা ফার্মাকোলজিক ইন্টারভেনশন করি, কি কি ড্রাগ দিই সেটা আপনারা পড়েছেন, এটি আমি আর ডিটেইলস বলছি না। সো মাইক্রোস্কোপিক্যালি আমরা কিছু ফিচার পাই ব্রঙ্কিয়াল অ্যাজমাতে, এটি জানা আপনাদের জন্য ইম্পর্টেন্ট প্যাথোলজিক্যাল ফিচার। একটা হলো ব্রঙ্কিয়াল স্মুথ মাসল আমরা হাইপারট্রফি পাই। The second one is there is hyperplasia of goblet cell, এই ফিচারটা এটা কিন্তু আমরা ক্রনিক ব্রঙ্কাইটিসেও পাই। মিউকাস প্লাকিং, এক্সেস মিউকাস প্রোডাকশন হয়ে মিউকাস প্লাগ হয়ে যেতে পারে, ছোট ছোট এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, ইডিমা হতে পারে, মানে লোকাল ইডিমা কি ব্রঙ্কাস এবং এর চারপাশে এয়ারওয়ের চারপাশে। বেসমেন্ট মেমব্রেন ইজ থিকেন্ড ডিউ টু ক্রনিক ইনফ্ল্যামেশন, এটা লেট কেসে হতে পারে। এবং এই যে ইনফ্ল্যামেশন হয় অ্যাজমার কারণে, এই ইনফ্ল্যামেশনে আমরা কিন্তু প্রিডমিনেন্ট সেল পাই ইউসিনোফিল। সো ব্রঙ্কিয়াল অ্যাজমা ইজ ওয়ান অফ দ্য কজ অফ ইউসিনোফিলিয়া ইন পেরিফেরাল ব্লাড ফিল্ম। এটা কিন্তু আপনাদের মনে রাখতেই হবে, আপনাদের অনেক এক্সামিনারই এই প্রশ্নটা করেন যে ইউসিনোফিলিয়ার কারণ কি কি। অনেক কারণই হতে পারে, প্যারাসাইটিক ইনফেস্টেশনস, অ্যালার্জিক রিঅ্যাকশনস ইনক্লুডিং অ্যাজমা, কিছু ম্যালিগন্যান্ট টিউমারে হতে পারে ইউসিনোফিলিয়া, পার্টিকুলারলি হজকিন লিম্ফোমা, এটা কিন্তু আপনাদের জানতেই হবে।
So fourth obstructive lung disease is bronchiectasis. এখানে যেটা হয় bronchial dilatation হয়, and this is caused by chronic infection along with inflammation and necrosis. So অনেকে বলে ইনফেকশন বা ইনফ্ল্যামেশনের কারণে এখানে অবস্ট্রাকশন হয়, অবস্ট্রাকশনের উপরে আবার সেখানে ইনফ্ল্যামেশন হয়, এটাকে বলি আমরা অবস্ট্রাকশন ইনফ্ল্যামেশন হাইপোথিসিস। সেটাই ব্রঙ্কিয়েক্টাসিসে হয়। ব্রঙ্কিয়েক্টাসিসের কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, এগুলো যাদের থাকে তাদের ব্রঙ্কিয়েক্টাসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ইনক্লুডিং ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন। হয়তো একটা পেশেন্টের লাং ক্যান্সার হয়েছে এবং লাং ক্যান্সার হওয়ার কারণে তার ডিস্টালি তার ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন যেখানে হয়েছে তার ডিস্টালি কিন্তু আমরা কোলাপস এবং ব্রঙ্কিয়েক্টাসিস দুটো ফিচারই পেতে পারি। ক্রনিক সাইনোসাইটিস যাদের থাকে তাদের ক্ষেত্রে পেতে পারি। কার্টাজেনার সিনড্রোম, দিস ইজ এ কনজেনিটাল ডিসঅর্ডার হ্যাভিং ইমোটাইল সিলিয়া। সিলিয়া খুব একটা মুভমেন্ট করে না, ইমোটাইল সিলিয়া সিনড্রোম বা কার্টাজেনার সিনড্রোম আমরা বলি। এদের ক্ষেত্রে ব্রঙ্কিয়েক্টাসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সিস্টিক ফাইব্রোসিস, এগেইন দিস ইজ এ জেনেটিক ডিজিজ, অটোসোমাল রিসেসিভ। এটা যাদের থাকে তাদের মিউকাস প্লাগিং হয় এবং তাদের ব্রঙ্কিয়েক্টাসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো রেস্ট্রিকটিভ লাং ডিজিজ বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের আপনাদের নামগুলো মোটামুটি জানতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট। এবং এখানে প্যাথোলজি আমরা অলরেডি পড়ে ফেলেছি। এখানে মূল প্যাথোলজি হলো রিডিউসড এক্সপ্যানশন অফ দ্য লাং প্যারেনকাইমা এবং আলটিমেটলি রিডাকশন অফ টোটাল লাং ক্যাপাসিটি। সো কিছু ফাইব্রোজিং ডিজিজ হতে পারে ইন্টারস্টিশিয়াল, যেমন সবচেয়ে কমন হচ্ছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। সেকেন্ড ওয়ান ইজ নিউমোকোনিওসিস। নিউমোকোনিওসিস এটা আপনারা জানেন, কোল ওয়ার্কার নিউমোকোনিওসিস, যারা কয়লার খনিতে কাজ করে, দিস ইজ অকুপেশনাল ডিসঅর্ডার, তাদের ক্ষেত্রে এই ধরনের ডিজিজ হতে পারে। Some granulomatous diseases may induce interstitial lung disease, particularly sarcoidosis. Sarcoidosis is a disease of unknown etiology. এখানে শুধুমাত্র যে লাংই ফিচার পাওয়া যায় তা না, বডির বিভিন্ন জায়গায় আরো ফিচার পাওয়া যায়, ইনক্লুডিং স্কিন, আই। And last but not least, smoking related interstitial lung diseases. It is also included in restrictive lung disease. So this is very important for your exam. এটা রিটেন ভাইভা সবখানেই আপনাদের লাং ক্যান্সার, এটা এক্সামিনারদের খুবই পছন্দের একটা টপিকস। এটা নিয়ে মোটামুটি আপনাদের ডিটেইলস কিন্তু জানতেই হবে। So lung cancer is currently the most frequently diagnosed major cancer worldwide. এটি কিন্তু এখন পৃথিবীর সবচেয়ে কমন ক্যান্সার এবং গ্লোবালি যে ক্যান্সার ডেথ হয় সেটারও নাম্বার ওয়ান কজ ইজ লাং ক্যান্সার। আপনাদের একটা এপিডেমিওলজিক্যাল ডাটা এখানে দেওয়া আছে, 2018 এর ডাটা। এখানে এক বছরে 2.1 মিলিয়ন নিউ কেস ডায়াগনোস হয়েছে এবং 1.8 মিলিয়ন লাং ক্যান্সার ডেথ হয়েছে। সো almost 80% patients have died in case of lung cancer. এই ডাটা থেকে আপনারা বুঝতে পারতেছেন। সো লাং ক্যান্সারের কমন কজ, মোস্ট কমন কজ ইজ সিগারেট স্মোক, এটা আপনারা জানেন। সো রিস্ক ফ্যাক্টর নিয়ে আমরা কিছু আলোচনা করব। সো 80% of lung cancer occurs in active smoker. Active smoker মানে যারা নিজেরা স্মোকিং করেন, প্যাসিভ স্মোকার মানে যারা স্মোক করেন না কিন্তু স্মোকারের আশেপাশে থাকেন, তারাও স্মোকিং এর ফিউম, এই ডাস্ট এগুলো ইনহেল করেন। সো অ্যাক্টিভ স্মোকার যারা, এদের ক্ষেত্রে মোটামুটি 80% লাং ক্যান্সার ইজ টোবাকো রিলেটেড। এবং দিস টোবাকো স্মোকিং, সিগারেট স্মোক, it contains over 60 carcinogens. সো এই ডাটা থেকে আপনারা বুঝতে পারতেছেন মোর দ্যান 60 কার্সিনোজেন একটা সিগারেট স্মোকের মধ্যেই থাকে এবং 80% অফ লাং ক্যান্সারস অকার ইন স্মোকার্স। সো এই যে কার্সিনোজেন গুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কার্সিনোজেন হচ্ছে দুটো কার্সিনোজেন, এগুলোর নাম জানলেই হবে আপনাদের, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং আর্সেনিক। এই দুটোই হলো সবচেয়ে কমন কার্সিনোজেন ইন সিগারেট স্মোক। এবং এই যে ক্যান্সারের রিস্ক, দিস ইজ ডাইরেক্টলি রিলেটেড উইথ ডিউরেশন এন্ড অ্যামাউন্ট অফ স্মোকিং। যারা যত বেশি স্মোকিং করবেন তার ক্যান্সারের সম্ভাবনাও তত বেশি।
এটাকে আমরা ক্লিনিক্যালি প্যাক ইয়ার হিসেবে হিসাব করি। সো আরো কিছু রিস্ক ফ্যাক্টর বা এটিওলজি আছে লাং ক্যান্সারের। সেকেন্ড ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ইজ ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড, পার্টিকুলারলি আয়োনাইজিং রেডিয়েশন এবং ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার অফ সার্টেন পার্টিকুলেটস লাইক অ্যাসবেস্টস। এবং যারা অ্যাসবেস্টস আপনারা জানেন, দিস ইজ অকুপেশনাল, যাদের এক্সপোজার হয় অ্যাসবেস্টসে, যারা শিপ ব্রেকিং ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের ক্ষেত্রে মেসোথেলিওমা হয় এবং লাং ক্যান্সার হয়, ভেরি কমন। Air pollution, this is another cause of lung cancer, particularly radon. This is associated with lung cancer. And last but not least, this is acquired mutation. এখনকার দিনে আমরা এগুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলতেছি, কারণ দেখা যাচ্ছে লাং ক্যান্সার যারা নেভার স্মোকার, যারা কোনোদিন স্মোক করেননি, তাদের ক্ষেত্রেও লাং ক্যান্সার হচ্ছে। এবং সেখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে অ্যাকোয়ার্ড মিউটেশন। এবং লাং ক্যান্সার বিভিন্ন ধরনের আছে, আপনারা জানেন অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এক একটা ক্যান্সারে এক এক ধরনের মিউটেশন হয়। সবচেয়ে কমন যে 4-5টা মিউটেশন হয়, আপনারা শুধুমাত্র নাম জানলেই হবে। ইজিএফআর মিউটেশন, এটা অ্যাডেনোকার্সিনোমার সবচেয়ে কমন মিউটেশন এবং ওভারঅল এটাই সবচেয়ে কমন মিউটেশন ইন কেস অফ লাং ক্যান্সার। এছাড়াও আরো কিছু মিউটেশন হয়, অ্যালক জিনে মিউটেশন হয়, র্যাস জিনে মিউটেশন হয় এবং p53 জিনে মিউটেশন হয়। এবং দেখা যাচ্ছে যারা নেভার স্মোকার, কোনোদিন স্মোক করেননি, তাদের লাং ক্যান্সার হয়েছে, তাদের জেনেটিক অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে তাদের ইজিএফআর জিনে মিউটেশন বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন কিন্তু আমরা মলিকুলার টেস্টিং এর মাধ্যমে লাং ক্যান্সার ডায়াগনোসিসের সাথে সাথে তার কি মিউটেশনের কারণে ক্যান্সার হয়েছে সেটাও ডিটেকশন করতে পারি। এবং এই ডিটেকশনের ইম্পর্টেন্স হচ্ছে প্রত্যেকটা ডিটেকশনের সাথে এর ট্রিটমেন্টের রিলেশন আছে। যেমন যাদের ইজিএফআর মিউটেশন হয়, তাদের জন্য আমাদের স্পেসিফিক থেরাপি আছে, আমরা তাদেরকে স্পেসিফিক একটা ড্রাগ দিচ্ছি, যেমন আর্লোটিডি। এরকম প্রত্যেকটা মিউটেশনের সাথে স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, যেটাকে আমরা বলি টার্গেটেড থেরাপি। সো লাং ক্যান্সারের ক্লাসিফিকেশন এটা কিন্তু চেঞ্জ হয়েছে। আপনারা জানেন নতুন যে রবিন্স প্যাথোলজির বই এসেছে 10th এডিশন, যেটা গত বছর পাবলিশড হয়েছে, এখানে লাং ক্যান্সারের যে ক্লাসিফিকেশন আগের থেকে কিছুটা পরিবর্তন হয়েছে। সো অনেক বড় এই ক্লাসিফিকেশন স্কিমটা, আমি খুব সহজভাবে আপনাদেরকে এটা দেখাচ্ছি। আপনারা যদি এইটুকু বলতে পারেন, আই থিংক দ্যাটস এনাফ। সো মোস্ট কমন লাং ক্যান্সার ইজ অ্যাডেনোকার্সিনোমা, এটা আপনাদের মাথায় রাখতে হবে। মানে প্রায় অর্ধেক ক্যান্সার, আমরা যত লাং ক্যান্সার পাচ্ছি তার মোটামুটি 50%ই হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। এবং অ্যাডেনোকার্সিনোমার বৈশিষ্ট্য হচ্ছে এটা পেরিফেরাল। পেরিফেরাল মানে আমরা সাধারণত রেডিওলজিতে যদি ব্রঙ্কাসের আশেপাশে হয় সেটাকে বলি সেন্ট্রাল ক্যান্সার। এবং সেন্ট্রালি ক্যান্সার, দিস ইজ মোর কমন ইন কেস অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা এন্ড স্মল সেল কার্সিনোমা। আর পেরিফেরিতে যদি প্লুরাল কাছাকাছি হয়, তাহলে আমরা চিন্তা করি দিস ইজ মোস্ট লাইকলি দিস ইজ অ্যাডেনোকার্সিনোমা। অ্যাডেনোকার্সিনোমা মোস্ট লাইকলি এটা পেরিফেরাল হয় এবং এটা ওমেনে সবচেয়ে কমন ক্যান্সার। এবং রিসেন্টলি আমরা গবেষণায় দেখতে পাচ্ছি যে অ্যাডেনোকার্সিনোমার ইনসিডেন্স দিন দিন বাড়তেছে। এবং এটার কতগুলা কারণ আমরা চিন্তা করি। একটা হচ্ছে যে মহিলারা আগে বেশি স্মোক করতো না, তারা এখন বেশি স্মোক করতেছে। এবং অ্যাডেনোকার্সিনোমা যেহেতু মহিলাদের বেশি হয়, এটা একটা কারণ। আরেকটা হলো স্মোকিং এর সময় এখন অনেক ধরনের ফিল্টার ব্যবহার করতেছে অনেকে, এবং এই ফিল্টার গুলো ব্যবহার করার কারণে এখন যে স্মোকিং করার সময় সবাই ডিপলি ইনহেল করতেছে ম্যাটেরিয়ালটা। এবং ডিপলি ইনহেল করার কারণে এই যে পার্টিকুলেট ফিউম, এই যে যে স্মোকিং এর যে ফিউমটা, সেটা কিন্তু অনেক পেরিফেরাল এয়ারওয়েতে চলে যাচ্ছে। এবং এই কারণেই সম্ভবত অ্যাডেনোকার্সিনোমার ইনসিডেন্স রিসেন্টলি বাড়তেছে। এবং অ্যাডেনোকার্সিনোমার পার্টিকুলার ফিচার হলো দিস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ স্মোকিং, এটা কিন্তু স্মোকিং এর সাথে রিলেটেড না। এবং অ্যাডেনোকার্সিনোমাতে সবচেয়ে কমন যে মিউটেশন পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে বললাম, যে অ্যাডেনোকার্সিনোমা ইন নেভার স্মোকার, সেটার সবচেয়ে কমন মিউটেশন হলো ইজিএফআর মিউটেশন। সো সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটা মোটামুটি 20% হয় এবং এটার বৈশিষ্ট্য আমি বললাম সেন্ট্রাল, এটা ব্রঙ্কাসের কাছাকাছি হয় এবং এটা স্মোকিং এর সাথে রিলেটেড। থার্ড কমন ক্যান্সার হলো স্মল সেল কার্সিনোমা।
দিস ইজ হাইলি অ্যাগ্রেসিভ ক্যান্সার, এবং এগেইন দিস ইজ সেন্ট্রাল ক্যান্সার, এটা ব্রঙ্কাসের আশেপাশে হয়, এবং দিস ইজ হাইলি অ্যাসোসিয়েটেড উইথ স্মোকিং। যতগুলো ক্যান্সার, লাং ক্যান্সার সবচেয়ে বেশি লাং ক্যান্সারের সাথে স্মোকিং এর রিলেশন আছে যে ক্যান্সারের, সেটা হলো স্মল সেল কার্সিনোমা। দিস ইজ হাইলি অ্যাসোসিয়েটেড উইথ স্মোকিং, এবং দিস ইজ এ হাইলি অ্যাগ্রেসিভ ক্যান্সার, এবং এটার প্রগনোসিস কিন্তু খুবই খারাপ, বাট ইট ইজ হাইলি কেমোসেনসিটিভ। এটা খুবই অ্যাগ্রেসিভ ক্যান্সার, বাট দিস ইজ হাইলি কেমোসেনসিটিভ। এই প্রিন্সিপালটা আপনারা সবখানেই পাবেন, যে ক্যান্সার যত বেশি অ্যাগ্রেসিভ হয় সেটার কিন্তু থেরাপিউটিক রেসপন্সও তত ভালো হয়, সেটা তত কেমোসেনসিটিভ হয়। এটা বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রেই এই রুলটা খাটে। এন্ড স্মল সেল কার্সিনোমার আরেকটা পার্টিকুলার ফিচার হলো ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। এটা বিভিন্ন ধরনের হরমোন বা বিভিন্ন ধরনের সাবস্টেন্স সিক্রেট করে, যেমন এডিএইচ সিক্রেশন করে, এবং এডিএইচ সিক্রেশন করার কারণে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ সিএফ সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন, অথবা ইরাইথ্রোপয়েটিন সিক্রেট করে, এবং ইরাইথ্রোপয়েটিন সিক্রেশনের কারণে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ পলিসাইথেমিয়া। সো প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, এটা কিন্তু দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্মল সেল কার্সিনোমা। সো ফোর্থ কমন, এটা খুবই কমন, আনকমন আমরা পাই না, লার্জ সেল কার্সিনোমা, এবং আরো কিছু আছে, অনেক সময় মিক্সড ক্যান্সার আমরা পাই, অ্যাডেনোস্কোমাস সেল কার্সিনোমা, সার্কোম্যাটোয়েড কার্সিনোমা, এগুলো একেবারেই আনকমন। সো এখানে হিস্টোলজিক্যাল ফিচার গুলো বলা আছে, এটা কিন্তু এক্সামিনার আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে, এবং এটা কিন্তু আমাদের অসুবিধাও আসতে পারে। সো ফার্স্ট পিকচার যেটা আপনাদেরকে আপার লেফট সাইডে আছে, দিস ইজ এ কেস অফ অ্যাডেনোকার্সিনোমা, এবং অ্যাডেনোকার্সিনোমার দুটো পার্টিকুলার ফিচার, হিস্টোলজিক্যাল ফিচার, এটা সব অ্যাডেনোকার্সিনোমার ক্ষেত্রেই এটা মিলে যাবে। নাম্বার ওয়ান হলো ক্যান্সার সেলগুলো এখানে গ্ল্যান্ড ফর্মেশন করে, দেখেন ক্যান্সার সেলগুলো গ্ল্যান্ড ফর্মেশন করেছে। এবং সেকেন্ড ফিচার, এটা খুব ভালো এখানে বোঝা যাচ্ছে না, সেটা হলো অ্যাডেনোকার্সিনোমার সেলগুলো মিউকাস সিক্রেশন করে, দে আর প্রোডিউসিং মিউসিন নট মিউকাস। অ্যাডেনোকার্সিনোমার দুটো বৈশিষ্ট্য, তারা গ্ল্যান্ড ফর্মেশন করে এবং তারা মিউসিন সিক্রেট করে। এটা যে কোনো অ্যাডেনোকার্সিনোমার ক্ষেত্রে দিস ইজ ট্রু। এখানে ইনসিডে যে পিকচারটা দেখানো হয়েছে, এটা হলো একটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলি আমরা। অ্যাডেনোকার্সিনোমা কনফার্ম করার জন্য আমরা মলিকুলার লেভেলে রিসেপ্টর দেখি, যেমন এখানে যে রিসেপ্টরটা আমরা দেখেছি, এটা হলো থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর TTF1. This is positive, and it confirms that this is a case of adenocarcinoma. So upper right side এ যে ক্যান্সারটা দেখানো হয়েছে, this is a case of typical case of squamous cell carcinoma. Squamous cell carcinoma এর দুটো পার্টিকুলার হিস্টোলজিক্যাল ফিচার আছে, যেটা প্রত্যেক squamous cell carcinoma এর ক্ষেত্রেই এটা আমরা পাবো। নাম্বার ওয়ান, squamous cell carcinoma producing keratin, যেখানে যে আপনারা পিঙ্কিশ বা রেডিশ ম্যাটেরিয়াল গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো কেরাটিন। অনেক সময় কেরাটিন গুলো একটা হোর্লের মতো হয়ে থাকে, এটাকে বলি আমরা কেরাটিন পার্ল, দেখতে অনেকটা পার্লের মতো মনে হয়, আমরা বলি কেরাটিন পার্ল। সেকেন্ড ইম্পর্টেন্ট ফিচার অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে এখানে ইন্টারসেলুলার ব্রিজ পাওয়া যায়, এটা হাই পাওয়ারে গেলে আপনারা দেখতে পাবেন দুটো সেলের মাঝামাঝি যে ইন্টারসেলুলার জাংশন থাকে, বিভিন্ন ধরনের ইন্টারসেলুলার জাংশন আছে, আপনারা হিস্টোরিতে পড়েছেন। স্কোয়ামাস সেলের মধ্যে যে ইন্টারসেলুলার দুটো সেলের মধ্যে যে জাংশন থাকে, সেটাকে বলি আমরা ডেসমোসোম বা ইন্টারসেলুলার ব্রিজ, এটা স্কোয়ামাস সেল কার্সিনোমাতে পাওয়া যায়। So two important histological features of squamous cell carcinoma are number one, keratin productions, and sometimes it may produce keratin pearl. Second one, intercellular breach. এখানে লোয়ার লেফটে এটা একটা স্মল সেল কার্সিনোমার পিকচার দেখানো হয়েছে। This is a typical case of small cell carcinoma, যেটা আমরা বললাম সবচেয়ে অ্যাগ্রেসিভ ক্যান্সার এবং সেন্ট্রালি হাই অ্যাসোসিয়েটেড উইথ প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। And lower right এ যেটা দেখানো হয়েছে, this is a case of large cell carcinoma. আপনারা সেলগুলোর সাইজ দেখেই বুঝতে পারতেছেন, এই সেলগুলোর সাইজ কিন্তু বাকি তিন ক্যান্সার সবগুলোর থেকে বড়, এটাকে বলি আমরা লার্জ সেল কার্সিনোমা। এখানে লাং ক্যান্সারের কিছু রিলেটেড ইমেজ দেয়া আছে। This is a gross picture. আপনারা এখানে এয়ারওয়ে দেখতে পাচ্ছেন, this is bronchus, this is trachea, this is bronchus, এবং bronchus থেকে সেন্ট্রালি একটা হিউজ ক্যান্সার অ্যারাইজ করেছে, হোয়াইটিশ কালার। অ্যাকচুয়ালি দিস ইজ এ স্কোয়ামাস সেল কার্সিনোমা, এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা আগেই বলেছি এটা সেন্ট্রালি অরিজিনেট করে নিয়ার ব্রঙ্কাস। এখানে এক্সট্রাতে আমরা একটা সেন্ট্রাল ক্যান্সার দেখতে পাচ্ছি, এটা ব্রঙ্কাসের আশেপাশে হয়েছে। Probably this is a case of small cell carcinoma অথবা squamous cell carcinoma.
এখানে আমরা একটা সুন্দর নডিউল দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন রাইট লাঙে একটা কয়েন শেপ লেশন দেখা যাচ্ছে। কয়েন শেপ লেশন, কয়েনের মতো লাগে, একদম গোল, ওয়েল সার্কামস্ক্রাইব। এটা কিন্তু খুব কমনলি আমরা পাই। আমার কাছে প্রতি সপ্তাহে একটা বা দুইটা কেস এরকম আসে সিটি গাইডের এফএনএসি করার জন্য, এবং ইনভেরিয়েবলি অলমোস্ট অল অফ দ্য কেসেস আর ম্যালিগন্যান্ট। সো কয়েন শেপ লেশন এরকম যদি আমরা পাই এক্স-রেতে, দিস ইজ মোস্ট লাইকলি দিস ইজ এ ম্যালিগন্যান্ট লাং ক্যান্সার। এখানে একটা সাইটোলজিক্যাল পিকচার দেখানো হয়েছে, সাইটোলজিক্যাল পিকচার। আমরা এখানে একটা ক্যান্সার সেল দেখতে পাচ্ছেন। এই ক্যান্সার সেলগুলো, এগুলোকে আমরা বলি ট্যাডপোল সেল। অনেকটা ব্যাঙাচির মতো এদের লেজ আছে। ট্যাডপোল সেল, দিস ইজ এ ফিচার অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা। এখানে একটা ক্যান্সার লাং দেখতে পাচ্ছেন আপনারা, একদম নিউমোনেক্টম স্পেসিমেন, পুরো লাং কেটে ফেলা হয়েছে এবং লাংয়ের মধ্যে ছোট ছোট হোয়াইটিশ যতগুলো গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই ক্যান্সার। দেয়ার ইজ হান্ড্রেডস অফ গ্রোথ। এবং এরকম যদি মাল্টিপল আমরা লাংয়ের ভিতরে গ্রোথ পাই, একই লাংয়ে অসংখ্য গ্রোথ, তখন আমরা চিন্তা করি প্রবাবলি দিস ইজ এ কেস অফ মেটাস্ট্যাসিস, মানে অন্য জায়গার ক্যান্সার লাংয়ে মেটাস্ট্যাসিস হয়ে আসছে। এবং যদি আমরা এক্স-রে দেখি এরকম মেটাস্ট্যাটিক ক্যান্সারে, তখন আমরা অনেকটা এরকম শ্যাডো পাবো, অসংখ্য নডিউল। এগুলোকে আমরা বলি ক্যানন বল মেটাস্ট্যাসিস। দিস ইজ ভেরি কমন ইন লাং ক্যান্সার। ক্যানন বল মেটাস্ট্যাসিস মানে অন্য জায়গায় ছিল ক্যান্সার, সেটা মেটাস্ট্যাসিস হয়ে লাংয়ে আসছে। সো কিভাবে আমরা ডায়াগনোসিস করি লাং ক্যান্সারকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই স্কিমগুলো আপনারা অনেকেই মানে বোঝেন না বা সিকোয়েন্স বুঝতে পারেন না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ক্লিনিক্যাল ফিচার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। Most common feature of lung cancer is cough, weight loss, chest pain and dyspnea. এটা কোনোটাই স্পেসিফিক না, এটা অন্য টিউবারকুলোসিসে ওগুলো পাওয়া যেতে পারে, বা নিউমোনিয়াতেও কিন্তু এগুলো পাওয়া যেতে পারে। সো লোকাল স্প্রেড, যেমন ক্যান্সার আশেপাশে যদি স্প্রেড করে, যেমন যদি সুপিরিয়র ভেনা ক্যাভাকে অবস্ট্রাকশন করে ফেলতে পারে, বা যদি এপিক্যাল লাংয়ের অ্যাপেক্সে যদি কোনো ক্যান্সার হয়, যেটাকে আমরা বলি প্যানকোস টিউমার, এটা যদি সার্ভাইকোথোরাসিক যে গ্যাংলিয়ন আছে সেই গ্যাংলিয়নকে যখন ইনভেড করে, তখন আমরা যেটা পাই সেটাকে বলি আমরা হর্নার সিনড্রোম। এই ধরনের লোকাল কিছু ইফেক্ট পাওয়া যেতে পারে। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম পাওয়া যেতে পারে, পার্টিকুলারলি ইন কেস অফ স্মল সেল কার্সিনোমা। আমি বললাম পলিসাইথেমিয়া, সিয়ার সিনড্রোম, এরকম অনেক প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। ফিঙ্গার ক্লাবিং, দিস ইজ অলসো এ প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। এগুলো পাওয়া যেতে পারে লাং ক্যান্সারে। এক্স-রে করে বা সিটি স্ক্যান করে আমরা দেখি যে এটা সেন্ট্রাল নাকি পেরিফেরাল। যদি সেন্ট্রাল হয়, we should think about this could be a case of small cell carcinoma or squamous cell carcinoma. যদি পেরিফেরাল হয়, প্লুরাল কাছাকাছি, তখন আমরা চিন্তা করি this is a case of adenocarcinoma. আর যদি সলিটারি একটা নডিউল পাই, যেটাকে আমরা বলি কয়েন শেপ নডিউল, কয়েন লেশন, probably this is a lung cancer. আমরা ব্রঙ্কোস্কোপি করি, এবং ব্রঙ্কোস্কোপি করে আমরা সেন্ট্রাল ব্রঙ্কাস বা লার্জার ক্যান্সারকে আমরা ডায়াগনোসিস করতে পারি। এবং এই ব্রঙ্কোস্কোপি করার সময় আমরা সেখান থেকে টিস্যু কেটে নিয়ে আসতে পারি, এবং এটাকে আমরা পরবর্তীতে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে কনফার্ম করতে পারি যে এটা কি ধরনের ক্যান্সার। সো ব্রঙ্কোস্কোপি করার সময় আমরা অনেক সময় নরমাল স্যালাইন দিয়ে ওয়াশ করি, এবং ওয়াশ করে ফ্লুইডটাকে আবার নিয়ে আসি, এটাকে আমরা বলি ব্রঙ্কো অ্যালভিওলার লাভাজ। এই লাভাজ থেকে অনেক সময় ক্যান্সার ডায়াগনোসিস করা যায়। স্পুটাম থেকেও আমরা ক্যান্সার পেতে পারি। যদি কোনো এয়ারওয়েতে কোনো ক্যান্সার হয়, তাহলে স্পুটামের মধ্যেও ক্যান্সার সেল চলে আসতে পারে, যদিও এটা খুব একটা কমন না। যদি পেরিফেরাল কোনো ক্যান্সার হয়, যেটা প্লুরার সাথে কাছাকাছি ক্যান্সার, তাহলে আমরা ইফিউশন ফ্লুইড, আমরা ইফিউশন ফ্লুইডটাকে কালেক্ট করি এবং সেখানে এবং ভেরি ইম্পর্টেন্টলি আমরা খুব বেশি এখন যে ইনভেস্টিগেশনটা করি সেটা হলো সিটি গাইডেড এফএনএসি। আমরা সিটি স্ক্যান দিয়ে দেখি এবং একটা নিডল ঢুকায় ওই ক্যান্সারের মাস থেকে ফ্লুইড নিয়ে আসি এবং আমরা ডায়াগনোসিস করি। মোস্ট অফ দি কেসে আমরা মোটামুটি অ্যাকুরেটলি ডায়াগনোসিস করতে পারি। এবং এই সিটি গাইডেড এফএনএসি, এটাকে যদি আমরা নিডল দিয়ে ফ্লুইড না এনে সেখান থেকে একদম সিটি গাইডেড ছোট মানে বায়োপসি কোর নিয়ে আসি, এটাকে আমরা বলি কোর নিডল বায়োপসি, সিটি গাইডেড কোর বায়োপসি। দিস ইজ সুপিরিয়র দেন সিটি গাইডেড এফএনএসি। এটাও এখনকার দিনে করা হচ্ছে। এছাড়া অনেক সময় আমরা লোবেক্টমি করি। আর্লি স্টেজ কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা লোবেক্টমি করে ফেলি, বা অনেক সময় নিউমোনেক্টমি, পুরো লাংই কেটে ফেলা হয় এবং এরপর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে কনফার্ম করা হয় যে কি ধরনের ক্যান্সার হয়েছে।
তো এখনকার দিনে আপনার বায়োপসি পর্যন্ত গিয়ে আমরা থেমে থাকি না, এরপরে আমরা এক্সাক্ট ক্যাটাগরাইজেশন করার জন্য আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করি। আপনাদেরকে একটা মার্কার আমি বলেছি, TTF1, P63, ন্যাপসিনে। যদি আপনারা এই নামগুলো মনে রাখতে পারেন, দিস ইজ নাইস টু নো, কারণ এখনকার দিনে এগুলো কিন্তু খুবই ব্যবহার হচ্ছে। এবং লাস্ট বাট নট লিস্ট, যেটা আমাদের দেশে এখন হয় না, বাইরের দেশে হয়, রোগীরা ইন্ডিয়াতে যে টেস্টটা করে আসে, সেটা হলো মলিকুলার টেস্টিং। আমরা লাং ক্যান্সারের মিউটেশন দেখি, এবং আপনাদের আমি বললাম সবচেয়ে কমন মিউটেশন ইন এশিয়ান পপুলেশন ইজ EGFR মিউটেশন। So this is all about diagnosis of lung cancer. প্লুরাল ইফিউশনের কজ, এটা আপনারা মেডিসিনে পড়বেন। এটা আপনাদের প্যাথোলজিতেও এই প্রশ্নটা আপনাদের এক্সামিনাররা জিজ্ঞাসা করতে পারে বা এটা রিটেনে আসতে পারে, ভেরি কমন। খেয়াল করে দেখেন, এটা শুরু করা হয়েছে নিউমোনিয়া দিয়ে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের দেশে বাংলাদেশে প্লুরাল ইফিউশনের মোস্ট ইম্পর্টেন্ট কজ ইজ টিউবারকুলোসিস। রিমেম্বার দিস, আমরা যত প্লুরাল ইফিউশন পাই তার 60 to 70% কিন্তু আমাদের কাছে মূলত মানে টিউবারকুলোসিসের কারণেই আমরা পাই। এরপরে সেকেন্ড কমন কারণ হিসেবে আপনারা বলতে পারেন নিউমোনিয়া, এবং থার্ড হিসেবে আপনারা বলতে পারেন ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বা লাং ক্যান্সার। এরপর আপনারা বাকিগুলো বলবেন। এটা কিন্তু পরীক্ষার একটা প্রিন্সিপাল। ওরাল এক্সামিনেশনে আপনি যদি ভালো করতে চান বা রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রেও এটা ট্রু, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আপনাকে প্রথমে বলতে হবে বা প্রথমে লিখতে হবে। আপনি সবগুলো হয়তো বলে ফেলেছেন, 20টা কারণ বলে ফেলেছেন, কিন্তু টিউবারকুলোসিস যতক্ষণ আপনি না বলবেন, আপনার এক্সামিনার কিন্তু কখনোই স্যাটিসফাই হবে না। রিমেম্বার দিস। সো এটা মেডিকেল সায়েন্সের রুল, যেটা ইম্পর্টেন্ট সেটা দিয়ে শুরু করবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসকে প্রথমে বলার চেষ্টা করবেন, এবং যেটা লিস্ট ইম্পর্টেন্ট সেটা শেষের দিকে বলার চেষ্টা করবেন। দিস ইজ এ কমন রুল in case of oral and written examination. এখানে একটা কেস সিনারিও দেওয়া আছে। সো একটা 62-year-old ম্যান, একটা ওল্ড এজের একটা মানুষ আপনার কাছে এসে প্রেজেন্ট করেছে। তার কাফ আছে, তার ডিসনিয়া আছে, ওয়েট লস আছে, এবং চেস্ট রেডিওগ্রাফি হাইলার লিম্ফেডেনোপ্যাথি এবং একটা লাং ম্যাস আছে। সো আপনাকে যদি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলতে বলা হয়, অবশ্যই আপনাকে প্রথমে বলতে হবে দিস কুড বি এ কেস অফ ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। বয়স দেখেন, এরকম বয়সে ক্যান্সার ইজ ভেরি কমন। পেশেন্টের লাং ম্যাস এবং হাইলার লিম্ফেডেনোপ্যাথি আছে। বাট ইন কেস অফ আমাদের দেশে আপনাকে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বলার সাথে সাথে পালমোনারি টিউবারকুলোসিস এর কথাও বলতে হবে, বিকজ দিস ইজ ভেরি কমন ইন আওয়ার কান্ট্রি। সো আপনি ব্রঙ্কোজেনিক কার্সিনোমার জন্য আমরা যে ইনভেস্টিগেশন গুলো করি সেগুলো তো করবই, এর সাথে আমরা টিউবারকুলোসিসকে এক্সক্লুড করার জন্য টিউবারকুলোসিসেরও কিছু এক্সামিনেশন আমরা করব। তো এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, which of the following types of carcinomas is most likely to be found at the periphery of the lung? লাং এর পেরিফেরিতে প্লুরার কাছে কোন ক্যান্সার হয়? So definitely the answer is adenocarcinoma. Centrally দুটো ক্যান্সার হয় ব্রঙ্কাসের কাছাকাছি, স্মল সেল কার্সিনোমা and squamous cell carcinoma. These are central radiologically. সো মোটামুটি ভাবে রেসপিরেটরি সিস্টেম প্যাথোলজি আমাদের শেষ। আমরা এখন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্যাথোলজি শুরু করব। আসলে এটা এলিমেন্টারি ট্র্যাক্ট প্যাথোলজি বলাই যুক্তিসঙ্গত, কারণ আমরা একদম ওরাল ক্যাভিটি থেকে শুরু করব। সো লেটস স্টার্ট। সো ওরাল ক্যাভিটিতে কনজেনিটাল অ্যানোমালি এগুলো আপনারা সবাই দেখেছেন, শুধু নাম জানলেই হবে। ক্লেফট লিপ এন্ড ক্লেফট প্যালেট, নট আনকমন। এবং ওরাল ক্যাভিটিতে একটা আলসার হয়, এটি আমাদের প্রায় সবারই হয়েছে। আমরা এটাকে বলি অ্যাপথাস আলসার, ভেরি পেইনফুল ওরাল আলসার। এটার কোনো এক্সাক্ট কারণ আমরা জানি না, ইট ইজ ইডিওপ্যাথিক, তবে এটার সাথে স্ট্রেসের রিলেশন আছে। দেখবেন পরীক্ষার আগে বা ওই সময়টাতে আশেপাশের সময়ে অ্যাপথাস আলসার খুব কমনলি হয়, বা মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে তাদের মেনস্ট্রুয়েশনের আশেপাশের সময়ে
অ্যাপথাস আলসার বেশি হয়, এবং যাদের কিছু রিউমাটোলজিক্যাল ডিজিজ আছে, পার্টিকুলারলি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বা এই ধরনের রিউমাটোলজিক্যাল কিছু ডিজিজ, তাদের ক্ষেত্রেও এই অ্যাপথাস আলসার খুবই কমন। এবং it is spontaneously resolves within 7 to 10 days. So this is very common, pyogenic granuloma. এটা আমরা গতদিন আলোচনা করেছিলাম ভাস্কুলার প্যাথোলজিতে। Actually, pyogenic granuloma, this is a vascular lesion. This is also known as lobular capillary hemangioma. বলেছিলাম যে হেমানজিওমা যেটা, সেটাকে আমরা ক্যাপিলারি হেমানজিওমা বলি, cavernous hemangioma বলি. So one of the variant of capillary hemangioma is lobular capillary hemangioma, and this is very common in gingiva and oral cavity as well. এবং মাইক্রোস্কোপের নিচে আমরা কিন্তু ভাস্কুলার proliferation পাই, capillary size vascular proliferation পাই, they are forming lobules, এজন্য এটার নাম হলো lobular capillary hemangioma। এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা সারফেস আলসারেশন থাকে। So this is again another common condition in oral cavity. এটাকে আমরা বাংলায় বলি জ্বর ঠুসা। জ্বর হওয়ার সময় বা জ্বর হওয়ার পরে ঠোঁটের আশেপাশে এটা হয়। So this is caused by herpes simplex virus type 1. This is important. There is some precancerous lesion in oral cavity. দুটো লেশনের নাম আপনাদের জানতেই হবে, একটা হলো লিউকোপ্লাকিয়া। This is a pre-malignant condition. মোটামুটি 20 to 25% case of leukopplakia ultimately converts into overt squamous cell carcinoma. And second one is erythroplakia. So লিউকো মানে হচ্ছে হোয়াইটিশ, ইরাইথ্রো মানে হচ্ছে রেডিশ। সো লিউকোপ্লাকিয়া আমরা যদি দেখি, এটা হোয়াইটিশ একটা প্যাচের মতো হবে বা প্ল্যাক হবে, যেটাকে যদি আমরা স্ক্র্যাপ অফ করি তাহলে এটাকে ঘষে তোলা যাবে না। This is important. And erythroplakia, এটার কালার হচ্ছে অনেকটা রেড ভেলভেটি। এবং both erythroplakia and leukopplakia, they are associated with tobacco smoking. টোবাকো মানে অনেক কিছু হতে পারে, যেমন সিগারেট স্মোক, বা আমাদের দেশে যেটা হয় জর্দা, গুল বা স্মোকলেস টোবাকো, প্রত্যেকটা এটার মধ্যে ইনক্লুডেড। এটার সাথে লিউকোপ্লাকিয়া এবং ইরাইথ্রোপ্লাকিয়ার কিন্তু ডিরেক্ট রিলেশনশিপ আছে। So this is a classic case of leukopplakia. এরকম হোয়াইট প্যাচ পাওয়া যায়, এবং এটাকে যদি আমরা স্ক্র্যাপ করি, ঘষি, তাহলে কিন্তু এটাকে আমরা তুলতে পারবো না। This is a classic example of erythroplakia. এটা একটা leukopplakia, এটা একটা erythroplakia. This is a typical feature of oral thrush বা oral fungal infection, oropharyngeal candidiasis যেটাকে আমরা বলি। oral thrush মূলত immunocompromised বা diabetic পেশেন্টদের এটা হয়, and this is very common. So oral cavity তে সবচেয়ে কমন ক্যান্সার হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। আপনারা জানেন যে ওরাল ক্যাভিটি ইজ লাইন্ড বাই স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। সো স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থেকে যদি কোনো ক্যান্সার রাইজ করে, এটা স্কোয়ামাস সেল কার্সিনোমাই হবে। এবং এটা কিন্তু খুবই কমন আমাদের দেশে, ভেরি ভেরি কমন স্কোয়ামাস সেল কার্সিনোমা। কারণ আপনারা জানেন আমাদের দেশের মানুষের স্মোকিং এর হ্যাবিট তো আছেই, এর সাথে টোবাকো এবং তামাকজাত যে পণ্য আমি বললাম, জর্দা, গুল, এগুলো খাওয়ার বদভ্যাস আমাদের দেশে খুবই কমন। এবং এই ওরাল ক্যান্সার, দিস ইজ ইনক্রিজিং ডে বাই ডে। সো টোবাকো এন্ড অ্যালকোহল আর মেজর রিস্ক ফ্যাক্টর। এবং সবচেয়ে কমন লোকেশন হচ্ছে ফ্লোর অফ দ্য মাউথ, এখানে ওরাল ক্যান্সার সবচেয়ে কমনলি আমরা পাচ্ছি। and leukopplakia and erythroplakia, they are precursor lesions. Precursor ছাড়াও কিন্তু ওরাল ক্যান্সার হতে পারে। You should keep it in your mind. So this is a case of oral cancer.
এবং ওরাল ক্যান্সার হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটার ফিচারগুলো আমরা পড়েছিলাম। এখানে স্কোয়ামাস সেল কার্সিনোমা দে আর প্রোডিউসিং কেরাটিন, এবং কেরাটিন গুলো অনেক সময় হোল অ্যাপিয়ারেন্স হয়ে থাকে, এটাকে বলি আমরা কেরাটিন পার্ল। and these are intercellular bridges of squamous cell carcinoma. আপনারা দেখেন যে সেলগুলো, এটা সেলের নিউক্লিয়াস, এর চারপাশে সাইটোপ্লাজম আছে, একটা সেলের সাথে আরেকটা সেল কানেক্টেড হয়েছে যে ইন্টারসেলুলার জাংশন দিয়ে, এটাকে বলি আমরা ডেসমোসোম বা ইন্টারসেলুলার ব্রিজেস। এবং এটা যদি আমরা দেখতে পাই, আমরা ধরে নিতে পারি দিস এ কেস অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা। সো ওরাল ক্যাভিটির পরে আমরা স্যালাইভারি গ্ল্যান্ডে যাচ্ছি। স্যালাইভারি গ্ল্যান্ডের প্যাথোলজি এটাও কিন্তু খুবই কমন আমাদের দেশে। সো কমন কিছু বিনাইন কন্ডিশন আমাদের হয়, এগুলোর নামগুলো জানলে আপনাদের হবে। জেরোস্টোমিয়া বা ড্রাই মাউথ, সায়ালাডেনাইটিস বা ইনফ্লামেশন অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড, সায়ালোলিথিয়াসিস, এটা হচ্ছে স্টোন ফর্মেশন উইদিন স্যালাইভারি ট্র্যাক্ট, মিউকাস রিটেনশন সিস্ট ইন দ্য ওরাল ক্যাভিটি, এটার একটা নাম হচ্ছে র্যানুলা, এবং মামস ভাইরাস দিয়ে প্যারোটিড গ্ল্যান্ডে ইনফেকশন, দিস ইজ অলসো ভেরি কমন। তো যেটা বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য সেটা হলো টিউমারস অফ স্যালাইভারি গ্ল্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনাদের রিটেনে প্রায়ই আসে, ওরাল এক্সামিনেশনেও আপনাদেরকে খুবই ফ্রিকোয়েন্টলি এক্সামিনাররা কিন্তু এই প্রশ্নগুলো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো টিউমার যদি আপনাদেরকে বলে, আপনারা বিনাইন এবং ম্যালিগন্যান্ট দুই ভাগে ভাগ করে বলবেন, এবং বিনাইন টিউমারের ক্ষেত্রে অবশ্যই শুরু করবেন প্লিওমরফিক অ্যাডেনোমা দিয়ে, কারণ মোস্ট অফ দি ক্যান্সার, এখানে 50% বলা আছে, কিন্তু আমাদের দেশে আমার মনে হয় 80% বিনাইন স্যালাইভারি গ্ল্যান্ড টিউমারস আর প্লিওমরফিক অ্যাডেনোমা। এবং প্লিওমরফিক অ্যাডেনোমা কিন্তু সবচেয়ে কমনলি হয় প্যারোটিড গ্ল্যান্ডে, ইউ শুড রিমেম্বার দিস, প্যারোটিড গ্ল্যান্ডে এটা সবচেয়ে কমন। এছাড়াও আরো কিছু টিউমার আমরা পাই, ওয়ার্ডিন টিউমার, অনকোসাইটোমা, ডাক প্যাপিলোমা, বেসাল সেল অ্যাডেনোমা। আর সবচেয়ে কমন ম্যালিগন্যান্ট টিউমার আমার মনে হয় এটার পার্সেন্টেজ আরো বেশি হবে আমাদের দেশে, সেটা হলো মিউকোএপিডার্ময়েড কার্সিনোমা। এবং মিউকোএপিডার্ময়েড কার্সিনোমা, যেটা আপনাদের মনে রাখতে হবে, এটা কিন্তু মূলত আমাদের যে বড় স্যালাইভারি গ্ল্যান্ডগুলো আছে, যেমন প্যারোটিড, সাবলিঙ্গুয়াল বা সাবম্যান্ডিবুলার, এগুলোর থেকে অ্যারাইজ করে না। মিউকোএপিডার্ময়েড কার্সিনোমা মোস্ট কমনলি অ্যারাইজিং ফ্রম মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডস। এটা প্যালেটের মধ্যে হতে পারে, ওরাল ক্যাভিটিতে হতে পারে। আমাদের জানেন আপনারা মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড, এটা কিন্তু আমাদের পুরো ওরোফ্যারিঞ্জিয়াল ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট এখানে থাকে, এবং এখান থেকেই সবচেয়ে কমনলি মিউকোএপিডার্ময়েড কার্সিনোমা গুলো অ্যারাইজ করে। এছাড়াও আরো কিছু ক্যান্সার হতে পারে, অ্যাসাইনিক সেল কার্সিনোমা, অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, এনওএস। সো এই চারটা আপনাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ ওরাল এক্সামিনেশন। তো প্লিওমরফিক অ্যাডেনোমা নিয়ে কয়েকটা কথা আপনাদের জানতে হবে, এটা আপনাদের নিওপ্লাসিয়া চ্যাপ্টারেও আমরা আলোচনা করেছি। প্লিওমরফিক অ্যাডেনোমার আরেকটা নাম হলো মিক্সড টিউমার, এটা একটা পিকুলিয়ার ধরনের টিউমার। And this is a benign tumor, definitely most common benign tumor of salivary gland, and usually arises in parotid. এবং যেহেতু এটা benign tumor, it presents as a mobile, painless and well circumscribed mass at the angle of the jaw. এই পরের স্লাইডে আমি ছবি দেখাবো। এবং এটার আরেকটা পিকুলিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এটা এক্সিশন বিনাইন, যদিও এটা বিনাইন টিউমার, এক্সিশন করার পরেও এটা রিকারেন্সের রেট খুব কম, খুব বেশি। তো যদি আমরা হিস্টোপ্যাথোলজি করি বা যেমন সাইটোপ্যাথোলজি করি, আমরা দুই ধরনের কম্পোনেন্ট পাবো, এখানে এপিথেলিয়াল কম্পোনেন্টও পাবো, মেসেনকাইমাল কম্পোনেন্টও পাবো। এজন্য এটাকে বলি আমরা মিক্সড টিউমার। এটার সাথে আপনারা টেরাটোমাকে গুলায় ফেলেন। সো টেরাটোমা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ টেরাটোমাতে টিউমারটা অ্যারাইজ করে মোর দেন ওয়ান জার্ম লেয়ার থেকে, ইউজুয়ালি অল থ্রি। বাট ইন কেস অফ মিক্সড টিউমার, এখানে কিন্তু এটা একটা জার্ম লেয়ার থেকে এটা অরিজিনেট করেছে, বাট দেয়ার ইজ ডাইভার্জেন্ট ডিফারেন্সিয়েশন। একটা জার্ম লেয়ার থেকে এটা অ্যারাইজ করেছে, কিন্তু বোথ এপিথেলিয়াল এবং মেসেনকাইমাল কম্পোনেন্ট দুটোই কিন্তু একই জার্ম লেয়ার থেকে অ্যারাইজ করেছে, কিন্তু দুই ধরনের কম্পোনেন্ট পাওয়ার কারণে আমরা বলতেছি এটাকে মিক্সড টিউমার। বাট ইন কেস অফ টেরাটোমা, it is originating from more than one germ layer, usually all three. So আমরা ঠিক এরকম একটা well circumscribed nodule পাই প্লিওমরফিক অ্যাডেনোমার ক্ষেত্রে।
আর যদি মাইক্রোস্কোপের নিচে আমরা দেখি হিস্টোপ্যাথোলজিতে, এখানে আমরা ডাক্ট এপিথেলিয়াল সেল, বায়োএপিথেলিয়াল সেল এগুলো পাই, এগুলো সব এপিথেলিয়াল কম্পোনেন্ট। এছাড়াও আমরা কিছু মেজেনকাইমাল কম্পোনেন্ট পাই। These are mesenchymal components, এটাকে আমরা বলি chondromyxoid stroma। chondromyxoid stroma, এটার কিন্তু হিস্টোপ্যাথোলজি আপনাদের রিটেনে আসে। আমি যেটুকু বললাম এটুকু যদি আপনারা বলতে পারেন, আই থিংক দ্যাটস এনাফ। সো আমরা ইসোফেগাসে যাচ্ছি। ইসোফেগাসের কনজেনিটাল অ্যানোমালি গুলো খুব বেশি আপনাদের জানার প্রয়োজন নাই। আমরা রিফ্লাক্স ইসোফ্যাজাইটিস থেকে শুরু করতেছি, ইসোফেগাসের প্যাথোলজি। সো আপনারা সবাই জানেন what is reflux esophagitis. Esophagus is lined by stratified squamous epithelium, and this stratified squamous epithelium is resistant to abrasion from foods but sensitive to acid. কোনো কারণে যদি আমাদের ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেড়ে যায় বা কোনো কারণে যদি আমাদের গ্যাস্ট্রিক কন্টেন্টটা রিফ্লাক্স হয় বা রিগার্জিটেশন হয় স্টোমাক থেকে লোয়ার এন্ড অফ ইসোফ্যাগাসে, তখন যে কন্ডিশনটা হবে এটাকে আমরা বলতেছি ইসোফ্যাজাইটিস বা রিফ্লাক্স ইসোফ্যাজাইটিস। সো রিফ্লাক্স অফ গ্যাস্ট্রিক কন্টেন্টস ইনটু দ্য লোয়ার ইসোফ্যাগাস ইজ দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট কজ অফ ইসোফ্যাজাইটিস, এবং ক্লিনিশিয়ানরা এই কন্ডিশনটাকে বলেন গ্যাস্ট্রোইসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ। And this is very common, আমাদের দেশে বা পুরো পৃথিবীতে এটা কিন্তু খুবই কমন। এটাকে আমরা হার্ট বার্নও বলে থাকি। রোগীর আপনাকে এসে বলবে আমার চুকা ঢেকুর ওঠে, and it affects approximately 30% of the general population. এবং এই রিফ্লাক্স ইসোফ্যাজাইটিসটা এটা আমাদের জন্য why this is important, because reflux esophagitis বা gastroesophageal reflux disease, this is a precursor lesion of esophageal adenocarcinoma. সো অনেকদিন ধরে কারো যদি গ্যাস্ট্রোএসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে, এটাকে বলি আমরা ক্রনিক জার্ড, ক্রনিক গ্যাস্ট্রোএসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো আলটিমেটলি তার লোয়ার এন্ড অফ ইসোফ্যাগাসে একটা মেটাপ্লাসিয়া হয়, স্কোমাস থেকে কলামনার মেটাপ্লাসিয়া হয়, এবং দিস কলামনার মেটাপ্লাসিয়া ইজ এ টাইপ অফ ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া, স্মল ইন্টেস্টাইনাল টাইপ মেটাপ্লাসিয়া। আমরা এখানে গবলেট সেল পাই। আপনারা জানেন যে গবলেট সেল ইজ এ ফিচার অফ স্মল ইন্টেস্টাইন, এটা কিন্তু ইসোফ্যাগাসে বা স্টোমাকে পাওয়ার কথা না। যদি আমরা লোয়ার এন্ড অফ ইসোফ্যাগাসে আমরা গবলেট সেল পাই, তখন এটাকে আমরা বলবো স্মল ইন্টেস্টাইনাল টাইপ কলামনার মেটাপ্লাসিয়া, এন্ড দিস ইজ ক্লাসিক ফিচার অফ ব্যারেট ইসোফ্যাগাস। এটাকে আমরা বলি ব্যারেট ইসোফ্যাগাস, এবং এটা অল এজে হতে পারে, মোস্ট কমন ইন অ্যাডাল্ট মেন older than 40 years। এই বয়সে এটা সবচেয়ে কমন। Patient typically presents with dysphagia, heartburn and acid regurgitation, এবং যে কারণে আমরা ব্যারেট ইসোফ্যাগাসকে সবচেয়ে বেশি ভয় পাই সেটা হচ্ছে ব্যারেট ইসোফ্যাগাস। This is a precursor lesion of esophageal adenocarcinoma. This is a pre-malignant condition, এবং এই ব্যারেট ইসোফ্যাগাস থেকে ইসোফ্যাগাসের অ্যাডেনোকার্সিনোমা হতে পারে। আপনারা জানেন যে ইসোফ্যাগাসের কমন ক্যান্সার হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা, because esophagus is lined by squamous epithelium. বাট যখন এখানে ব্যারেট ইসোফ্যাগাস হবে, এখান থেকে ব্যারেট ইসোফ্যাগাসের ব্যাকগ্রাউন্ডে যে ক্যান্সারটা হবে, দিস ইজ অ্যাডেনোকার্সিনোমা। সো স্টোমাকের ডিজিজ গুলোকে আমরা একটা স্লাইডের মধ্যে নিয়ে আসছি। সো ইট ইনক্লুডস কনজেনিটাল ডিজিজ, এবং স্টোমাকের সম্ভবত সবচেয়ে কমন ডিজিজ হলো পেপটিক আলসার ডিজিজ, এবং স্টোমাকে গ্যাস্ট্রিক পলিপ হতে পারে, এন্ড স্টোমাকে বিভিন্ন ধরনের টিউমার হতে পারে, মোস্টলি ক্যান্সার, এবং ক্যান্সারের মধ্যে আছে অ্যাডেনোকার্সিনোমা যেটা সবচেয়ে কমন। এছাড়াও লিম্ফোমা হতে পারে, কার্সিনয়েড টিউমার হতে পারে, এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্টোমাল টিউমার হতে পারে। সো স্টোমাকের সবগুলো ডিজিজ আমরা এই স্লাইডে দেখে নিলাম। সো কনজেনিটাল ডিজিজ আমার মনে হয় শুধু নামগুলো জানাই আপনাদের জন্য যথেষ্ট। আমরা সার্জারিতে এগুলো ডিটেইলস পড়বেন। গ্যাস্ট্রোস্টিসিস, ওমফালোসিল, পাইলোরি স্টেনোসিস, গ্যাস্ট্রিক ডুপ্লিকেশন এন্ড হেটারোটপিয়া। হেটারোটপিয়া মানে হচ্ছে অন্য কোনো টিস্যু যদি গ্যাস্ট্রিক মিউকোসার নিচে পাওয়া যায় সেটাকে বলি আমরা হেটারোটপিয়া।
এবং মোস্ট কমন হেপাটোটোপিয়া ইন কেস অফ স্টোমাক হলো প্যানক্রিয়াটিক epithelium বা প্যানক্রিয়াটিক টিস্যু উইদিন স্টোমাক। সো হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, এটা নিয়ে দু একটা কথা আপনারা জানতে পারেন। দিস ইজ নাইস টু নো। Actually, this is a congenital disease, and there is congenital hypertrophy of the pyloric smooth muscle, and classically presents 2 weeks after birth as projectile non-villous vomiting, এবং এটা ট্রিটমেন্ট হলো মায়োটমি, যেটাকে আমরা বলি হেলার্স মায়োটমি। So this is important. Peptic ulcer disease শুরু করার আগে আপনাদের গ্যাস্ট্রিক ডিফেন্স মেকানিজম, এখানে কয়েকটা বেসিক কথা আছে যেটা আপনাদের জানতেই হবে। সো আপনারা জানেন যে স্টোমাক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন সিক্রেশন হয়, এবং এই অ্যাসিড পেপসিনের এগেইনস্টে আমাদের কিছু গ্যাস্ট্রিক ডিফেন্স মেকানিজম আছে যাতে স্টোমাক অটো ডাইজেস্টেড না হয়ে যায়। And most common defense mechanisms are: number 1, surface mucus secretion and surface bicarbonate secretion, mucosal blood flow, and last but not least elaboration of prostaglandin. Prostaglandin-এর কাজ হলো বাকি যতগুলো আমি বললাম উপরের দিকে প্রত্যেকটাকেই prostaglandin স্টিমুলেট করে, ইনক্লুডিং সারফেস মিউকাস সিক্রেশন এন্ড বাইকার্বনেট সিক্রেশন। এটাকে কিন্তু prostaglandin স্টিমুলেট করে। কোনো কারণে যদি prostaglandin ইনহিবিট হয়ে যায়, যেমন এনএসএআইডি যারা খায়, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যারা ইনজেকশন করে, তাদের ক্ষেত্রে আপনারা জানেন যে prostaglandin আপনারা ওই চার্টটা দেখলে, ইকোসানোয়েডের যে চার্ট আছে সেটা দেখলে আপনারা বুঝবেন, তাদের ক্ষেত্রে prostaglandin সিনথেসিস ইনহিবিট হয়ে যায়, এবং এই কারণে তাদের গ্যাস্ট্রাইটিস এবং গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। এজন্যই যাদেরকে আমরা এনএসএআইডি দিই তাদেরকে আমরা প্রোটন পাম্প ইনহিবিটরের সাথে কিন্তু দিয়ে দিই। So most common cause of gastric injury is Helicobacter pylori infection. আপনারা জানেন this is a bacteria. It ultimately induce antral gastritis, এবং antral gastritis হয়ে ultimately acid secretion বেড়ে যায় এবং peptic ulcer disease হয়। এবং peptic ulcer disease এর ক্লাসিক মরফোলজি ছবি এখানে দেয়া আছে, এটা কিন্তু আপনাদের রিটেনে আসছে খুব ফ্রিকোয়েন্টলি। যে একটা ক্লাসিক পেপটিক আলসার ডিজিজের আমরা যদি হিস্টোপ্যাথোলজি করি, এটার মধ্যে আমরা 4টা লেয়ার পাই। সবার উপরে আমরা নেক্রোটিক ডেব্রি পাই, তার ঠিক নিচে আমরা দেখেন এখানে পলিমরস মানে হচ্ছে অ্যাকিউট ইনফ্ল্যামেটরি সেল পাই, তার নিচে আমরা ব্লাড ভেসেলের প্রলিফারেশন দেখতে পাচ্ছি, এটা আসলে গ্র্যানুলেশন টিস্যু, এবং সবার নিচে আমরা ফাইব্রাস টিস্যু পাচ্ছি, ফাইব্রোসিস। সো এটা মনে রাখার সহজ উপায় হলো আপনারা জেনারেল প্যাথোলজির চ্যাপ্টার গুলো যে সিকোয়েন্সে আছে, এখানে দেখেন সিকোয়েন্সটা অনেকটা এরকম। আপনারা প্রথম চ্যাপ্টার পড়েছেন সেল ইনজুরি, সেটার মধ্যে ছিল নেক্রোসিস, তারপর আপনারা অ্যাকিউট ইনফ্ল্যামেশন পড়েছেন, অ্যাকিউট ইনফ্ল্যামেশনের মধ্যে এরপরে আপনারা হিলিং ফাইব্রোসিস পড়েছেন, এই হিলিং ফাইব্রোসিসের মধ্যে গ্র্যানুলেশন টিস্যু ছিল, ফাইব্রোসিস ছিল। তো এইভাবে যদি আপনারা সিকোয়েন্স মনে রাখেন তাহলে এটা কিন্তু ভুল হবে না, এটা কিন্তু রিটেনে আপনাদের খুবই ফ্রিকোয়েন্টলি আসে। So this is Helicobacter pylori. This is a flagellated bacteria producing urease. এবং এটা হচ্ছে ইকোসানোয়েডের সেই চার্টটা যেটা আপনারা ইনফ্ল্যামেশনে পড়েছেন। এই চার্টটা আমি এনেছি, খেয়াল করে দেখেন। এনএসএআইডি বা অ্যাসপিরিন দে ইনহিবিটস formation of prostaglandin, এবং corticosteroid as well, it inhibits prostaglandin formation, and prostaglandin, this is an important component of gastric mucosal defense mechanism. So কেউ যদি এনএসএআইডি খায়, অ্যাসপিরিন খায় বা স্টেরয়েড খায়, তাহলে কিন্তু তার গ্যাস্ট্রিক যে ডিফেন্স মেকানিজম এটা ইম্পেয়ার্ড হয়ে যাবে এবং তার পেপটিক আলসার ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। এজন্যই আমরা কোনো পেশেন্টকে যখন স্টেরয়েড দেই বা এনএসআইডি দেই, এর সাথে কিন্তু তাকে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে দেই। So peptic ulcer disease আমরা শুরু করতেছি। So this is defined as chronic mucosal ulceration
এবং এটার কমন সাইট হলো, সবচেয়ে কমন সাইট হলো স্টোমাক, ফলোড বাই ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। স্টোমাক এবং ডিউডেনাম, স্টোমাকে মূলত গ্যাস্ট্রিক অ্যানট্রামে হয় লেজার কার্ভেচার বরাবর। এরপরে সেকেন্ড কমন সাইট হলো ডিউডেনাম। এছাড়াও লোয়ার ইসোফ্যাগাসে হতে পারে, জেজুনামে হতে পারে আফটার সার্জিক্যাল প্রসিডিউর লাইক গ্যাস্ট্রোজেজুনোস্টমি। এবং লাস্ট বাট নট লিস্ট মেকেলস ডাইভার্টিকুলাম হতে পারে। মেকেলস ডাইভার্টিকুলাম, এটার মধ্যে যদি একটোপিক গ্যাস্ট্রিক টিস্যু থাকে বা হেটারোটোপিয়া থাকে, সেক্ষেত্রেও কিন্তু পেপটিক আলসার ডিজিজ হতে পারে মেকেলস ডাইভার্টিকুলামের ভিতরে। সো আলসার এবং ইরোশন, এটার ডিফারেন্স আপনাদের জানা প্রয়োজন। আলসার আমরা তখনই বলবো যখন লেশনটা মাসকুলারিস প্রোপ্রিয়াকে পেনিট্রেট করবে। আর যদি লেশনটা শুধুমাত্র এপিথেলিয়ামের মধ্যেই, সারফেস এপিথেলিয়ামের মধ্যেই লিমিটেড থাকে, বাট ইট ডাজ নট পেনিট্রেট দ্য মাসকুলারিস মিউকোসি, সেটাকে আমরা বলবো ইরোশন। সো পেপটিক আলসার ডিজিজের এটিওলজি আমরা বলে ফেলেছি। সবচেয়ে কমন কারণ হচ্ছে এইচ পাইলোরি ইনফেকশন। আপনারা দেখেন around 90% of duodenal ulcer and 70% of gastric ulcer patients are infected with H pylori. এটা হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসা, এবং মিউকোসার ভেতরে আমরা কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরি দেখতে পাচ্ছি। এটাকে দেখতে মাইক্রোস্কোপের নিচে একটা সিগাল শেপ মনে হয়, কার্ভ গ্রাম নেগেটিভ রড। সেকেন্ড কমন কারণ হচ্ছে এনএসিআইডি ইনজেকশন। কেন এনএসিআইডির কারণে পেপটিক আলসার ডিজিজ হয় সেটা আমরা বলে ফেলেছি। এছাড়াও সিগারেট স্মোকিং, সিওপিডি, অ্যালকোহলিক সিরোসিস এন্ড সাইকোলজিক্যাল স্ট্রেস, এটার সাথেও কিন্তু পেপটিক আলসার ডিজিজের রিলেশন আছে। আপনারা জানেন পরীক্ষার সময় বা অন্যান্য স্ট্রেসফুল কন্ডিশনে পেপটিক আলসার বা গ্যাস্ট্রাইটিস বা জার্ড এগুলো কিন্তু বেশি হয়। এজন্য কিন্তু অনেক ক্লিনিশিয়ান পেপটিক আলসার ডিজিজের ট্রিটমেন্টে অ্যাডজাংটিভ থেরাপি হিসেবে অ্যানজিওলাইটিক ড্রাগ যেমন ব্রুমাজিপাম দিয়ে থাকে না। সো হেলিকোব্যাক্টার পাইলোরি নিয়ে কয়েকটি কথা আপনাদের জানতে হবে। It is transmitted by fecal-oral route. This is very important. আপনি যদি ময়লা পানি খান, এটা থেকে আপনার পেপটিক আলসার ডিজিজ হতে পারে। এবং মোটামুটি ভাবে বাংলাদেশের অলমোস্ট 67% population they are infected by H pylori infection. So pathogenesis of peptic ulcer disease, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। So peptic ulcer disease results from imbalances between mucosal defense mechanisms and damaging factors. আপনারা জানেন সবসময় mucosal defense mechanism এবং damaging factor বা অ্যাসিড পেপসিন, এটার মধ্যে একটা ব্যালেন্স থাকে। কোনো কারণে যদি ড্যামেজিং ফ্যাক্টর এটা যদি বেশি হয়ে যায় বা মিউকোসাল ডিফেন্স মেকানিজম এটা যদি কমে যায়, তখনই পেপটিক আলসার ডিজিজ হবে। সো ড্যামেজিং ফ্যাক্টরের মধ্যে আমরা প্রথমেই বললাম H pylori, হেলিকোব্যাক্টার পাইলোরি, it stimulates gastric epithelium, ultimately leads to antral gastritis. গ্যাস্ট্রিক অ্যান্ট্রাম যেটা, সেখানে ইনফ্ল্যামেশন করবে, এবং ইনফ্ল্যামেশনের কারণে আলটিমেটলি দেয়ার ইজ ইনক্রিজড গ্যাস্ট্রিন রিলিজ ফ্রম জি সেল। এবং আপনারা জানেন গ্যাস্ট্রিন এটা কিন্তু স্টিমুলেট করবে প্যারাইটাল সেলকে টু প্রোডিউস মোর এন্ড মোর হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন। সো এইভাবেই এইচ পাইলোরি একটা ইনফ্ল্যামেটরি একটা ক্যাসকেড তৈরি করে, এবং এটার মাধ্যমেই পেপটিক আলসার ডিজিজ কিন্তু শুরু হয়। সো কোনো কারণে যদি মিউকোসাল ডিফেন্স মেকানিজম কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু পেপটিক আলসার ডিজিজ হতে পারে। মিউকোসাল ডিফেন্স মেকানিজম গুলো আমরা বললাম, সারফেস মিউকাস সিক্রেশন, bicarbonate secretion, mucosal blood flow, and epithelial regenerative capacity,
এবং এই সবগুলোকে কিন্তু স্টিমুলেট করে প্রোস্টাগ্ল্যান্ডিন। কোনো কারণে যদি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট হয়ে যায়, যেমন আমরা বললাম NSAID অথবা স্টেরয়েড, তারা কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করে এবং আলটিমেটলি মিউকোসাল ডিফেন্স মেকানিজমকে ইম্পেয়ার করে। এভাবেও কিন্তু পেপটিক আলসার ডিজিজ হতে পারে। সো পেপটিক আলসার ডিজিজ এটা কিন্তু সরাসরি গ্যাস্ট্রিক ক্যান্সারের সাথে রিলেটেড না, বাট পেপটিক আলসার ডিজিজের প্রধান কারণ H. pylori. This is associated with gastric cancer, gastric adenocarcinoma as well as gastric lymphoma. So H. pylori associated gastric cancer এর মধ্যে নাম্বার 1 আপনাদেরকে বলতে হবে adenocarcinoma, and নাম্বার 2 হলো gastric lymphoma। এবং স্টোমাকে যে লিম্ফোমাটা হয় সেটাকে আমরা বলি ম্যালটোমা, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, সেটার ওমা, সেটার লিম্ফোমা। And this meldoma, এটাকে আমরা histologically বলি this is a type of marginal zone lymphoma. So gastric lymphoma মানে আমরা চিন্তা করি it could be a case of meldoma, এছাড়াও এখানে diffuse lymphoma হতে পারে। So gastric carcinogenesis এর একটা পসিবল মেকানিজম দেওয়া হয়েছে, এই চারটা ডেভিডসন থেকে নেওয়া হয়েছে। সো খেয়াল করেন এখানে মূল প্যাথোজেনেসিস এর মূল প্লেয়ার হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি causing chronic atrophic gastritis, এবং এই ক্রনিক অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিসে প্রথমে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া হয়, স্টোমাকের মধ্যে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া হয়, এবং মেটাপ্লাসিয়া থেকে ডিসপ্লাসিয়া এবং আলটিমেটলি ক্যান্সার হতে পারে। এছাড়াও কিছু ডায়েটারি ফ্যাক্টরের সাথে রিলেশন আছে, পার্টিকুলারলি স্মোকড ফিশ বা প্রিজার্ভড ফিশ। আপনারা জানেন জাপানে গ্যাস্ট্রিক ক্যান্সার সবচেয়ে কমন, কারণ সেখানে সি ফিশ খুব কমন পাওয়া যায়, এবং সি ফিশ এগুলোর জন্য এগুলো যে প্রিজারভেটিভ দিয়ে রাখা হয় including some nitrosamine components, এরা কিন্তু গ্যাস্ট্রিক ডিসপ্লাসিয়া করার মাধ্যমে গ্যাস্ট্রিক ক্যান্সার করে। এই জন্যই জাপানে গ্যাস্ট্রিক ক্যান্সার কিন্তু পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। সো পেপটিক আলসার ডিজিজ এর ক্লিনিক্যাল ফিচার, আপনারা এগুলো মেডিসিনে ডিটেইলস পড়বেন, কমপ্লিকেশন আপনারা সার্জারিতে ডিটেইলস পড়বেন। সো আমরা ডায়াগনোসিস করি মূলত পেপটিক আলসার ডিজিজ ডায়াগনোসিস করি আমরা ক্লিনিক্যাল ফিচারের উপরে। অনেক সময় আমরা এন্ডোস্কোপি করি, এন্ডোস্কোপিতে আলসার পাওয়া যায়, বায়োপসি করলে আমরা ক্রনিক গ্যাস্ট্রাইটিস প্লাস মাইনাস আলসার পেতে পারি। আর H. pylori ডিটেকশনের জন্য আমরা সেরোলজিক্যাল টেস্ট করতে পারি, ইউরিয়া ব্রেথ টেস্ট করতে পারি, এবং র‍্যাপিড ইউরিয়াস টেস্ট করতে পারি। So actually most of the time peptic ulcer disease diagnosis is clinical. So this is important for your exam. What are the tumors of stomach? স্টোমাকে কিছু বিনাইন টিউমার হতে পারে, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক অ্যাডেনোমা। আমি নিউপ্লাসিয়া ক্লাসের সময় বলেছিলাম গ্ল্যান্ড থেকে যদি কোনো বিনাইন টিউমার অ্যারাইজ করে এটাকে বলি আমরা অ্যাডেনোমা, এবং মোস্ট অফ দি টাইম এই অ্যাডেনোমাটা একটা পলিপের মতো করে প্রেজেন্ট করে, এটাকে বলি আমরা অ্যাডেনোম্যাটাস পলিপ। এবং এই অ্যাডেনোম্যাটাস পলিপের যেটা ইম্পর্টেন্ট ফিচার, দিস ইজ এ প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। এই অ্যাডেনোম্যাটাস পলিপ থেকে গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা হতে পারে। সো মোস্ট কমন গ্যাস্ট্রিক ক্যান্সার এটা হলো গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা, মোস্ট কমন, অলমোস্ট মোর দ্যান 90% কেসে গ্যাস্ট্রিক ক্যান্সার মানেই হলো গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা। এটাকে অনেকভাবে আমরা ক্লাসিফিকেশন করতে পারি, এর মধ্যে লরেন ক্লাসিফিকেশনটা খুব ইউজ হয়। লরেন ক্লাসিফিকেশন অনুযায়ী গ্যাস্ট্রিক ক্যান্সারকে আমরা ইন্টেস্টাইনাল টাইপ এবং ডিফিউজ টাইপ এই দুই ভাগে ভাগ করি। এই দুটোর মধ্যে ডিফিউজ টাইপ এটার প্রগনোসিস খারাপ, ইন্টেস্টাইনাল টাইপের প্রগনোসিস রিলেটিভলি বেটার। এছাড়াও গ্যাস্ট্রিক লিম্ফোমা হতে পারে, যেটা আমরা বললাম। কার্সিনয়েড টিউমার হতে পারে, পুরো জিআইটি তেই কার্সিনয়েড টিউমার হতে পারে। পুরো জিআইটি এর মধ্যে আপনারা মনে রাখবেন সবচেয়ে কমনলি কার্সিনয়েড টিউমার হয় ইন্টেস্টাইনে, পার্টিকুলারলি স্মল ইন্টেস্টাইন। এছাড়াও স্ট্রোমাল কিছু টিউমার হতে পারে, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার বা জিস্ট। এখানে আমি যে 4-5টা টিউমারের নাম বলেছি এটুকু যদি আপনারা এক্সামে লিখতে পারেন বা বলতে পারেন, আই থিংক দ্যাটস এনাফ ফর এমবিবিএস লেভেল।
সো কার্সিনোমা স্টোমাক এটা আপনারা জানেন, পেশেন্ট প্রেজেন্টস উইথ ওয়েট লস, অ্যানিমিয়া, অ্যানোরেক্সিয়া, অ্যাস্থেনিয়া, অ্যাবডোমিনাল পেইন, এবং এটা কিন্তু সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে মেটাস্ট্যাসিস হয় খুবই কমনলি। এটাকে বলি আমরা ভার্কোস নোড। যে পেরিঅ্যাম্বিলিক্যাল মেটাস্ট্যাসিস হতে পারে, দিস ইজ নট কমন। এটাকে বলি আমরা সিস্টার ম্যারি জোসেফ নডিউল। এবং এটা ওভারিতে মেটাস্ট্যাসিস হতে পারে। ওভারিতে যদি বাইল্যাটারাল ওভারিতে মেটাস্ট্যাসিস হয় গ্যাস্ট্রিক ক্যান্সার, এটাকে বলি আমরা ক্রুকেনবার্গ টিউমার। This is a sister Mary Joseph nodule. This is a varicose node, that is left supraclavicular lymphadenopathy. Metastatic gastric cancer ডিপোজিশনের কারণে দেখেন supraclavicular lymph node enlarge হয়ে গেছে, এটাকে আমরা বলি varicose node। এখানে কয়েকটা গ্যাস্ট্রিক ক্যান্সারের ইমেজ দেওয়া হয়েছে। গ্যাস্ট্রিক ক্যান্সার এক্সোফাইটিক গ্রোথ হিসেবে প্রেজেন্ট করতে পারে অথবা আলসার হিসেবে প্রেজেন্ট করতে পারে। আমরা কিন্তু আলসার হিসেবেই বেশি কমন পাই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দিস ইজ এ আলসারেটিভ গ্রোথ ইন দ্য স্টোমাক মিউকোসা। এটাই হলো ক্যান্সারটা। রাইট হ্যান্ড সাইডে দেখেন, এখানে যে ছবিটা দেওয়া আছে এখানে কোনো ডেফিনিট গ্রোথ নাই, পুরো গ্যাস্ট্রিক ওয়ালটা থিকেন্ড হয়ে গেছে এবং অনেকটা প্লাস্টিকের মতো হয়ে গেছে। এবং এটা সাধারণত ডিফিউজ গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে আমরা এরকম ফিচার পাই। এটার আরেকটা নাম হলো লাইনাইটিস প্লাস্টিকা। এটা কিন্তু আমরা প্রায়ই পাই, লাইনাইটিস প্লাস্টিকা, ডিফিউজ গ্যাস্ট্রিক ক্যান্সার। পুরো ডেফিনিট কোনো ক্যান্সার নাই, পুরো আসলে পুরো স্টোমাকেই তার ক্যান্সার। গ্যাস্ট্রিক ওয়ালটা ঠিক হয়ে গেছে, একবারে প্লাস্টিক বোতলের মতো শক্ত হয়ে যায়, এটাকে আমরা বলি লাইনাইটিস প্লাস্টিকা। এটা ডিফিউজ গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে হয়। মাইক্রোস্কোপের নিচে আমরা এরকম সেল পেতে পারি। এই সেলগুলোকে দিকে খেয়াল করে দেখেন, সেলের একদম পেরিফেরালি একটা ছোট্ট নিউক্লিয়াস আছে এবং সেলটা মূলত মিউসিন ভ্যাকিউম দিয়ে পুরো ফিল্ড আপ হয়ে গেছে এবং এটা দেখতে কিন্তু অনেকটা ওয়েডিং রিং এর মতো লাগে। এগুলোকে বলি আমরা সিগনেট রিং, এবং এই ধরনের ক্যান্সারকে আমরা বলি সিগনেট রিং সেল অ্যাডেনোকার্সিনোমা। and this is not uncommon. So gastric cancer risk factor আমরা কিছু বলে ফেলেছি। Number 1 is intestinal metaplasia due to H. pylori or autoimmune gastritis. Second one is smoked food, which is very common in case of Japan, and this nitrosamine acts as a carcinogen. Blood group A, smoking. So peptic ulcer disease, এটা কিন্তু কোনো precursor lesion নয় গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য, you should remember this. But H. pylori, this is very important in gastric carcinogenesis. So আমরা ডায়াগনোসিস করি মূলত ক্লিনিক্যালি, এছাড়া টিউমার মার্কার করতে পারি আমরা। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ক্যান্সারে একটা টিউমার মার্কার রেজড হয়, সেটা হলো কার্সিনো ইমব্রায়োনিক অ্যান্টিজেন। বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগনোসিস কনফার্ম করি আমরা এন্ডোস্কোপি করে, এবং এন্ডোস্কোপি করে যে গ্রোথ ছিল সেই গ্রোথ থেকে আমরা বায়োপসি বা টিস্যু কেটে নিয়ে আসি এবং সেটাকে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করি। এইভাবেই কার্সিনোমা স্টোমাকের ডায়াগনোসিস মূলত হয়। সো এটা আপনাদের পরীক্ষায় আসে, ডিফারেন্সেস বিটুইন বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট আলসারস অফ জিআইটি। এখানে দুটো আলসার পাশাপাশি দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইডে যে আলসারটা দেওয়া আছে খেয়াল করে দেখেন, এটা বেসটা ক্লিন এবং এটার এজটা একটা ক্লিয়ার শার্প পাঞ্চড আউট এজ আমরা বলি, একদমই একটা শার্প এজ। দিস ইজ এ ফিচার অফ বিনাইন আলসার। আমরা যদি পেপটিক আলসার ডিজিজের আলসার দেখি অনেকটা এরকম হবে। ইন কন্ট্রাস্ট এই আলসারটা যদি আপনারা দেখেন, এখানে বেসটা ডার্টি এবং এখানে কিন্তু এজটা নট শার্প, এটাকে বলি আমরা হিপড আপ মার্জিন। চারপাশে যে মার্জিন, এটাকে বলি আমরা হিপড আপ মার্জিন। দিস ইজ এ ম্যালিগন্যান্ট আলসার।
So this is another important question for your exam. Ulcers of the alimentary tract. আমাদের alimentary tract এ কি কি আলসার হয় বা ulcers of the gastrointestinal tract. So oral cavity তে একটা আলসার হয় আমরা দেখেছি, aphthous ulcer. Stomach এ most common ulcer হলো peptic ulcer disease followed by malignant ulcer. এবং ইন্টেস্টাইনে বিভিন্ন ধরনের আলসার হতে পারে, একটু পরে আমরা পড়বো। ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের কারণে আলসার হতে পারে। ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বলতে আমরা আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রনস ডিজিজকে বোঝাই। টাইফয়েড আলসার হতে পারে, অ্যামিবিক আলসার হতে পারে এবং লাস্টলি ম্যালিগন্যান্ট আলসার হতে পারে। এটা কিন্তু প্রায় আপনাদের রিটেনে আসে এবং আপনাদেরকে ওরাল এক্সামিনেশনেও কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়। সো স্মল ইন্টেস্টাইন এবং কোলনের কনজেনিটাল ডিজিজ গুলোর মধ্যে শুধুমাত্র একটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এটা এক্সামিনারদের খুব পছন্দের, সেটা হলো মেকেলস ডাইভার্টিকুলাম। দিস ইজ এ ট্রু ডাইভার্টিকুলাম, মানে এখানে অল বাওয়েল বা গাটের অল থ্রি লেয়ার এখানে থাকে এবং দিস অ্যারাইজেস ডিউ টু ফেলিওর অফ দি ভাইটালাইন ডাক্ট ইন ভলিউট। এটার কারণে রিমন্যান্ট হিসেবে মেকেলস ডাইভার্টিকুলাম থাকে। এখানে একটা রুল অফ টু আছে, আপনারা জানেন। অনেক এক্সামিনার এটা জিজ্ঞাসা করে, আপনারা অ্যানাটমিতেও এটা পড়েছেন। It is 2 times more likely in case of male, 2 inch long, 2 feet from ileocecal valve and affects 2% of population. একে আমরা রুল অফ টু বলি। সো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, আমরা বললাম দুটো ডিজিজকে আমরা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের মধ্যে আনি, একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস আর একটা হলো ক্রনস ডিজিজ। সো দে আর ক্রনিক রিল্যাপসিং ইনফ্ল্যামেশন অফ দ্য বাউল। রিল্যাপসিং মানে এটা রোগী সবসময় তার প্রেজেন্টেশন থাকে তা নয়, মাঝে মাঝে সে ভালো হয়ে যায়, এরপর আবার তার রিকারেন্ট অ্যাটাক হয়, এভাবে চলতেই থাকে। এবং বেসিক প্যাথোজেনেসিস হলো অ্যাবনরমাল ইমিউন রেসপন্স টু এন্টেরিক ফ্লোরা। গাটের যে নরমাল ফ্লোরা থাকে সেটার এগেইনস্টে একটা অ্যাবনরমাল ইমিউন রেসপন্সের কারণেই মূলত ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ গুলো হয়ে থাকে। সো আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজের ডিফারেন্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর রিটেন এন্ড ওরাল এক্সামিনেশন। আমি এখানে খুবই কম 4-5টা মাত্র ডিফারেন্স বলেছি, এক্সামিনাররা মূলত এগুলোই শুনতে চায়। আরো অনেক ডিফারেন্স আছে কিন্তু এই কয়টা আপনাদেরকে বলতেই হবে। নাম্বার 1, কোন রিজিয়নকে ইনভলভ করে। সো আলসারেটিভ কোলাইটিস এটা কিন্তু মূলত কোলনে হয় এবং মোস্ট কমন ইন রেকটাম। রেকটাম ইনভলভমেন্ট ইজ ভেরি কমন ইন কেস অফ আলসারেটিভ কোলাইটিস। মানে আলসারেটিভ কোলাইটিস হলে সেখানে রেকটামে ইনভলভমেন্ট থাকেই। বাট ইন কেস অফ ক্রনস ডিজিজ এটা কিন্তু আইলিয়ামে খুব কমন, বিশেষ করে টার্মিনাল আইলিয়াম কোলনকে ইনভলভ করতে পারে। So in case of Crohn's disease, the one involvement is full thickness. Full thickness defect হয় পুরা transmural inflammation বলি আমরা। colonic wall বা intestine পুরা ওয়ালটা ইনভলভ হয়। But in case of ulcerative colitis এখানে কিন্তু ইনফ্লামেশনটা হয় লিমিটেড থাকে মিউকোসা এবং সাবমিউকোসার মধ্যে। এবং ক্রনস ডিজিজের ডিস্ট্রিবিউশনে আমরা একটা স্কিপ লেশন পাই, মানে এটা বাউলের একটা জায়গায় ইনভলভ করে, তারপরে একটা জায়গা ভালো থাকে, তারপর আরেকটা জায়গায় ইনভলভ করে এবং এই মাঝখানের যে জায়গাটা এটাকে বলি আমরা স্কিপ লেশন। দিস স্কিপ লেশন is common in case of Crohn's disease, but in case of ulcerative colitis the involvement is diffuse. এখানে কোনো স্কিপ কোনো জায়গায় আমরা পাই না, পুরোটাই ইনভলভ থাকে। Inflammation is transmural আমরা বলে ফেলেছি and limited to mucosa. Granuloma may present in case of Crohn's disease, সবখানে কিন্তু পাওয়া যায় না, মোটামুটি 35% ক্ষেত্রে গ্রানুলোমা পাওয়া যেতে পারে Crohn's disease ক্ষেত্রে। প্র্যাকটিক্যালি আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই পাই না। আলসারেটিভ কোলাইটিসে কিন্তু কখনোই গ্রানুলোমা পাওয়া যাবে না। এখানে মূল ফিচার হলো ক্রিপ্টাইটিস এন্ড ক্রিপ্ট অ্যাবসেস। ক্রিপ্টাইটিস এন্ড ক্রিপ্ট অ্যাবসেস। হিস্টোলজিক্যালি আমরা এই ফিচার দেখেই আলসারেটিভ কোলাইটিস ডায়াগনোসিস করি, বিশেষ করে ক্রিপ্ট অ্যাবসেস যদি পাওয়া যায়। This is very suggestive of a case of ulcerative colitis.
সো এই কয়েকটা ডিফারেন্স যদি আপনারা বলতে পারেন, আই থিংক দ্যাটস এনাফ। সো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য, কারণ এটা অস্পিতে এটা স্লাইড থাকে এবং এই রিলেটেড কিছু প্রশ্ন আমরা এক্সামিনার আপনাকে কিন্তু ওরাল এক্সামিনেশনে করতে পারে। সো দিস ইজ অ্যাকিউট ইনফ্ল্যামেশন অফ অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স মানে আমরা বোঝাচ্ছি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সকে, এবং এটা মূলত দুটো কারণে হয়ে থাকে। অ্যাডাল্টে সবচেয়ে কমন কারণ হলো ফিকলি দি অবস্ট্রাকশন হয়ে তারপর ইনফেকশন এবং ইনফ্ল্যামেশন হয়, আর বাচ্চাদের ক্ষেত্রে লিম্ফয়েড হাইপারপ্লাসিয়া হয়ে অবস্ট্রাকশন হয়। ক্লিনিক্যাল ফিচার আমার মনে আপনারা ভালো জানেন, এটা খুব বেশি ডিটেইলস আলোচনা করার কিছু নেই। এখানে ম্যাকবার্নিস পয়েন্টে আমরা টেন্ডারনেস পাই। গ্রসলি যদি আমরা দেখি খালি চোখে অ্যাপেন্ডিক্সটা সোলেন হয়ে গেছে, দেখেন সোলেন এন্ড ইডেমাটাস। এবং মাইক্রোস্কোপের নিচে আমরা দেখি, এখানে দেখেন ফলিকুলার হাইপারপ্লাসিয়া হয়েছে, লিম্ফয়েড ফলিকুলগুলোর সংখ্যা অনেক বেড়ে গেছে। এবং সবচেয়ে কনফার্মেটরি ফিচার হলো মাস্কুলারিস প্রোপ্রায়া। আপনারা জানেন গাটের মধ্যে 4টা লেয়ার থাকে, তার মধ্যে মাস্কুলারিস প্রোপ্রায়ার মধ্যে যদি আমরা অ্যাকিউট ইনফ্ল্যামেটরি সেল নিউট্রোফিল পাই, দিস ইজ ডায়াগনস্টিক ইন কেস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এটা হলো মাস্কুলারিস প্রোপ্রায়া। এখানে মাসেলের সেলগুলো দেখা যাচ্ছে এবং এর মাঝখানে যে সেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সবই নিউট্রোফিল। এবং মাস্কুলারিস প্রোপ্রায়ার মধ্যে নিউট্রোফিল, দিস ইজ ডায়াগনস্টিক অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এটি আপনাদের পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি আসে। পলিপস অফ জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে বেশ কিছু পলিপ হয়। আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি, গ্যাস্ট্রিক পলিপ এন্ড কোলনিক পলিপ। সো গ্যাস্ট্রিক পলিপের মধ্যে সবচেয়ে কমন হলো ফান্ডিক গ্ল্যান্ড পলিপ এবং হাইপারপ্লাস্টিক পলিপ। এই ফান্ডিক গ্ল্যান্ড পলিপটা মূলত হয় যারা পিপিআই ইনজেকশন করে অনেক দিন ধরে, যারা প্রথম পাম্প ইনহিবিটর খাচ্ছে তাদের খুবই কমন এই ফান্ডিক গ্ল্যান্ড পলিপ। হাইপারপ্লাস্টিক পলিপ এটা কিন্তু স্টোমাকেও হয়, কোলনেও হয়, very common. And adenomatous polyp, and this is the pre-malignant condition. এগুলো কিন্তু উপরের দুটো ছিল বিনাইন পলিপ, এটার সাথে ক্যান্সারের কোনো রিলেশন নাই। বাট অ্যাডেনোম্যাটাস পলিপ ইজ এ প্রি-ম্যালিগন্যান্ট কন্ডিশন, এটা থেকে গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা অ্যারাইজ করতে পারে। কোলনেও অ্যাডেনোম্যাটাস পলিপ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই টোটাল কোলন ইজ স্টার্টেড বাই থাউজেন্ডস অফ পলিপ। এই কন্ডিশনটাকে আমরা বলি পলিপোসিস। পলিপোসিস মানে হচ্ছে পলিপের প্লুরাল, এটা হলো পলিপোসিস, ফ্যামিলিয়াল অ্যাডেনোম্যাটাস পলিপোসিস। এবং কারো যদি ফ্যামিলিয়াল অ্যাডেনোম্যাটাস পলিপোসিস থাকে তার কিন্তু 100% চান্স অফ ডেভেলপিং কোলোনিক অ্যাডেনোকার্সিনোমা থাকে, মানে তার অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করবেই। এই জন্য আমরা প্রোফাইলেক্টিক পেশেন্টকে টোটাল কোলেক্টমি করে ফেলি। এছাড়াও আরো কিছু পলিপ হয় কোলনে, যেমন কুয়েটজিগার পলিপ, দিস ইজ এ হ্যামাটোম্যাটাস পলিপ, জুভেনাইল পলিপ, and last hyperplastic polyp or inflammatory polyp, এগুলো কিন্তু কোলনে হয়। সো কোলনে যতগুলো পলিপ আমরা দেখলাম এর মধ্যে ফ্যামিলিয়াল অ্যাডেনোম্যাটাস পলিপ, দিস ইজ এ প্রি-ম্যালিগন্যান্ট কন্ডিশন। এখানে বিভিন্ন ধরনের পলিপ দেখানো হয়েছে। দিস ইজ এ ক্লাসিক কেস অফ ফ্যামিলিয়াল অ্যাডেনোম্যাটাস পলিপোসিস। আপনারা ছোট ছোট অসংখ্য পলিপ দেখতে পাচ্ছেন। দিস ইজ এ কেস অফ হাইপারপ্লাস্টিক পলিপ, বিনাইন একটা পলিপ। এন্ড দিস ইজ এ কেস অফ ভিলাস অ্যাডেনোমা, মানে হচ্ছে এটা হলো অ্যাডেনোম্যাটাস পলিপ। অ্যাডেনোম্যাটাস পলিপ। তো আমরা আমাদের লেকচারের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের লাস্ট টপিক হলো কোলোরেক্টাল ক্যান্সার। সো কোলোরেক্টাল ক্যান্সার ইজ ভেরি কমন, এখনকার দিনে আমরা কিন্তু খুব কমনলি পাচ্ছি। দেখেন দিস ইজ থার্ড মোস্ট কমন কজ অফ ক্যান্সার রিলেটেড ডেথ ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা স্ক্রিনিং করা যায় কোলোরেক্টাল ক্যান্সারের। মূলত এই স্ক্রিনিংটা আমরা করি কোলোনোস্কোপির মাধ্যমে এবং ফিকাল ও ওকাল ব্লাড টেস্টিং, এটার মাধ্যমে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিন করা হয়। এবং most colorectal cancers are adenocarcinoma, just like stomach. রিস্ক ফ্যাক্টর গুলো আমাদেরকে জানতে হবে। সো কোলন ক্যান্সারের ইনসিডেন্স রিসেন্টলি অনেক বেড়েছে এবং এর প্রধান কারণ আমাদের ডায়েটারি হ্যাবিট চেঞ্জ হয়েছে। আমরা এখন ভেজিটেবল ফাইবার কম খাচ্ছি এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট, বিশেষ করে ফাস্ট ফুড আমরা খুবই বেশি খাচ্ছি। And this is probably most important cause of increasing incidence of colonic cancer nowadays. এছাড়াও কিছু জেনেটিক কিছু মিউটেশনের সাথে রিলেশন আছে।
ফ্যামিলি হিস্ট্রির সাথে রিলেশন আছে, এবং ওবেসিটি, স্মোকিং, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, পার্টিকুলারলি আলসারেটিভ কোলাইটিস, এটার সাথে কোলন ক্যান্সারের রিলেশন আছে। তো কোলন ক্যান্সার আমরা ডায়াগনোসিস করি ক্লিনিক্যাল ফিচার দেখে। আমরা স্টুলের ওকাল ব্লাড টেস্ট করতে পারি, এটা পজিটিভ হতে পারে। অনেক সময় ফ্র্যাঙ্ক ব্লাড পাওয়া যায় না, তখন আমাদেরকে ওকাল ব্লাড টেস্ট করতে হয়। মানে খুবই অল্প পরিমাণ ব্লাড যদি স্টুলে থাকে, সেটাও কিন্তু এই টেস্টের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করতে পারি, সিটি স্ক্যান, এমআরআই। এবং কোলন ক্যান্সারের ফিচার হলো এখানে ওয়াল থিকেনিং হয়ে যায়। ক্লাসিক পিকচার ইন কেস অফ সিটি স্ক্যান অর এমআরআই ইজ থিকেনিং অফ দ্য গাট ওয়াল। আমরা টিউমার মার্কার করতে পারি, জাস্ট লাইক স্টোমাক, কার্সিনো ইমব্রায়োনিক অ্যান্টিজেন, এটা কিন্তু বেড়ে যায় কোলন ক্যান্সারে। এবং পার্টিকুলারলি আমরা কোলন ক্যান্সার ডায়াগনোসিস করি কোলোনোস্কোপির মাধ্যমে। কোলোনোস্কোপি করে আমরা টিস্যু নিয়ে আসি এবং সেটাকে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করি, যেটাকে আমরা বলি বায়োপসি ফলোড বাই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। So this is all about my today's lecture. আমরা নেক্সট ক্লাসে আমরা হেপাটোবিলিয়ারি প্যাথোলজি এবং রেনাল প্যাথোলজি পড়বো ইনশাআল্লাহ। তো সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, গুড নাইট।